আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে জেনেক্সের হায়ার ম্যাথ ক্লাসে। সো আজকে আমরা কথা বলবো কমপ্লেক্স নাম্বার নিয়ে। সো যারা এখনও আসে নাই সবাই চলে আসো, যারা চলে আসছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, ঠিক আছে? সো আমি ক্লাস শুরু করতে একটু সময় নিব, 2-4 মিনিট। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমার ক্লাসটা শুরু করতে আসলে একটু মেবি 10 মিনিট মতো লেট হয়ে গেছে দুইটা রিজনে। প্রথম রিজন, তোমাদের ইংলিশ ক্লাসটা শেষ হয়েছে একটু লেটে, আর আমার এখানে একটু প্রবলেম ছিল, অল্প একটু, এটা সলভ করছি, সলভ করে ক্লাসে আসলাম, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, ঠিক আছে? সবাই চলে আসছো, যারা চলে আসছো, কে কে চলে আসছো দেখি। নাসমিন আক্তার রামিসা, ওয়ালাইকুম আসসালাম। লাবিব, আলহামদুলিল্লাহ। কাজী ফারিহা, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাসফিয়া জান্নাত মিম, ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদ আলম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু বলে দিই, তো আজকে আমরা কথাবার্তা বলবো কমপ্লেক্স নাম্বার নিয়ে। সো কমপ্লেক্স নাম্বারের উপর আমাদের 3টা ক্লাস হবে, 3টা পার্ট হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে হচ্ছে আমাদের পার্ট 1 নিয়ে কথাবার্তা বলবো। সো আজকের টপিক লিস্টে দেখো আমি লিখে রাখছি আগে থেকে, আজকে আমরা কথা বলবো 4টা টাইপ নিয়ে। তোমাদের যে কমপ্লেক্স নাম্বার ফুল যে চ্যাপ্টারটা আছে, ফুল চ্যাপ্টারটা আমি কাভার করে দিব 12টা টাইপে কাভার করে দিব। কেউ যদি এই 12টা টাইপ করে যাও তাহলে তুমি কমপ্লেক্স নাম্বার থেকে আরামসে অ্যান্সার করতে পারবা। তুমি এমসিকিউ করতে পারবা, তুমি সিকিউ করতে পারবা। আমি তোমাকে এই 12টা টাইপের মধ্যে এমসিকিউ শর্ট ট্রিক্স থেকে শুরু করে সিকিউ থেকে শুরু করে সবগুলো আমি কাভার করে দিব। তোমার কাজ এই 3টা ক্লাস একটু ভালো মতো করে যাওয়া। কথাই বুঝতে পেরেছো ভাইয়া? তো আজকের ক্লাসে আমরা কথা বলবো, 4টা টাইপ নিয়ে। নেক্সট ক্লাসে কথা বলবো আমরা 4টা টাইপ নিয়ে, এর পরবর্তী ক্লাসে কথা বলবো আমরা 4টা টাইপ নিয়ে। তাহলে 4 + 4 + 4 টোটাল কয়টা টাইপ হয়েছে? 12টা টাইপ। এই 12টা টাইপে আমাদের কমপ্লেক্স নাম্বারটা কভার হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু বলে রাখি আজকের ক্লাসে আমরা কি পড়বো। দেখো, আজকের ক্লাসে আমরা দেখবো টাইপ 1 কথাবার্তা বলবো আমরা বাস্তব অংশ, কাল্পনিক অংশ, এরপরে আর্গান ডায়াগ্রাম, এই জিনিসগুলো কি, এইসব জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। তারপরে আমরা কথা বলবো A+IB আকারে প্রকাশ। এই জিনিসটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ তো অনেক বেশি আসে, এমসিকিউ প্লাস ক প্রশ্ন, এটা তো অনেক বেশি আসে। তো আমি তোমাকে এই জায়গায় একটা এমসিকিউ শর্ট ট্রিক্স দেখাবো, কিভাবে আসলে শর্টকাটে আমরা A+IB এই জিনিসগুলো প্রকাশ করতে পারবো, এমসিকিউ শর্ট ট্রিক্স, ঠিক আছে? এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কমপ্লেক্স নাম্বারের সবচেয়ে হট টপিক, সেটা হচ্ছে ভাইয়া মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। দেখো, আর্গুমেন্ট তোমরা পড়ছো, মেইনলি মুখ্য আর্গুমেন্টটা তোমরা পড়ছো, সাধারণ আর্গুমেন্ট তোমরা পড়ো নাই, স্পেশাল আর্গুমেন্টটা তোমরা পড়ো নাই। তো এই জায়গায় আর্গুমেন্ট নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো, আর্গুমেন্টে আমরা 3টা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ভাইয়া মুখ্য আর্গুমেন্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো, মুখ্য আর্গুমেন্ট জিনিসটা কি। তারপর আমরা কথাবার্তা বলবো সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি। এরপর আমরা কথা বলবো স্পেশাল আর্গুমেন্ট নিয়ে, স্পেশাল আর্গুমেন্ট জিনিসটা কি। তাহলে আর্গুমেন্ট থাকবে আমাদের মেইনলি 3 ধরনের, একটা থাকবে হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, একটা থাকবে আমাদের সাধারণ আর্গুমেন্ট, একটা থাকবে আমাদের স্পেশাল আর্গুমেন্ট। কথা বুঝতে পারছো? এরপর আমরা যাব আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটাকে আমরা বলি জটিল সংখ্যার ফাউন্ডেশন। জটিল সংখ্যার দাঁড়ায় আছে এই জিনিসটার উপর, জটিল সংখ্যার ফর্ম। এখানে 3টা ফর্ম নিয়ে আমরা কথাবার্তা বলবো। একটা হচ্ছে ভাইয়া কার্টেসীয় ফর্ম, একটা হচ্ছে পোলার ফর্ম, একটা হচ্ছে অয়লার ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা আজকে কয়টা টাইপ নিয়ে কথা বলবো? 4টা টাইপ নিয়ে কথা বলবো। আবার একটু বলছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে, ঠিক আছে? সবাই একটু চলে আসো, লেট করিও না, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু চলে আসো। আর যারা চলে আসছে, তোমাদের ফ্রেন্ড যারা চলে আসছে, যারা আসে নাই, সবাইকে একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, ঠিক আছে? যাতে সবাই চলে আসতে পারে। আচ্ছা, আমাদের সব কিছু কি ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলিও, কমেন্ট করে জানাইও, ঠিক আছে? মিনহাজ, তুমি একটু চেক করিও, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলিও, ভিডিও ঠিক আছে কিনা, অডিও ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু বলবা, ওকে? ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা লেট না করি, আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? যারা তোমরা একটু মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে, যাতে সবাই চলে আসতে পারে। আর যত গ্রুপ আছে, যত কিছু আছে, সবগুলো একটু শেয়ার করে দাও যাতে ক্লাসটা সবাই এনজয় করতে পারে, ওকে? আজকে আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ক্লাসটা শেষ করব। প্রথমে আমরা একটু মেইন ক্লাস শুরু করার আগে কমপ্লেক্স নাম্বারের পরিচয়টা নিয়ে একটু কথাবার্তা বলি, ঠিক আছে?
দেখো আমরা এতদিন যে সংখ্যাগুলো দেখছি ভাইয়া, আমাদের এতদিন যে সংখ্যাগুলো ছিল এগুলো ছিল কোন ধরনের? যেমন -1 ছিল, 1 ছিল, এরপরে হাফ ছিল, তারপরে 3/2 ছিল, 1.5 ছিল। এই যে আমাদের যে পরিচিত যে সংখ্যাগুলো আছে, আমাদের যে পরিচিত সংখ্যা যেগুলো আছে, এই সংখ্যাগুলোকে বলতাম আমরা বাস্তব সংখ্যা, তাই না ভাইয়া? তাহলে এতদিন ধরে আমরা যে সংখ্যাগুলো দেখছি এগুলো ছিল আমাদের বাস্তব সংখ্যা, এগুলো ছিল বাস্তব সংখ্যা। সংখ্যার জগতে আরও এক ধরনের সংখ্যা আছে যেটাকে আমরা প্রকাশ করি এই ধরনের, যেমন ধরো 2 + 3i, তারপরে হচ্ছে -4 4i, এরপরে হচ্ছে 4i, তারপরে হচ্ছে 6 -3i। এই ধরনের কিছু সংখ্যা আমাদের আছে, যেখানে যেখানে ছোট্ট একটা জিনিস আছে, নতুন জিনিস, সেটা হচ্ছে ভাইয়া আই। তো যদি আই যুক্ত কোনো সংখ্যা থাকে, যদি আই যুক্ত কোনো সংখ্যা থাকে, এই ধরনের সংখ্যাকে আমরা বলি জটিল সংখ্যা, এগুলাকে বলি আমরা জটিল সংখ্যা। আর আই ছাড়া যদি কোনো সংখ্যা থাকে এগুলাকে বলি আমরা বাস্তব সংখ্যা, এগুলাকে বলি কি? বাস্তব সংখ্যা। তাহলে দেখো জটিল সংখ্যা মানে কি? জটিল সংখ্যা মানে সহজে আমরা কিভাবে চিনব? যদি আই যুক্ত কোনো সংখ্যা আমার কাছে থাকে, আই যুক্ত কোনো সংখ্যা যদি আমার কাছে থাকে, এই ধরনের সংখ্যাকে বলবো আমরা জটিল সংখ্যা। আই ছাড়া যদি কোনো সংখ্যা আমাদের কাছে থাকে এটাকে বলবো আমরা বাস্তব সংখ্যা, এটাকে বলবো বাস্তব সংখ্যা। কথা কি বুঝতে পেরেছ? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করবা, ভাইয়া এই জায়গায় আই যে জিনিসটা আছে, আই জিনিসটা কি? ঠিক আছে, আই নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো পরে, আমি জাস্ট আজকে একটু করে বলি। আই জিনিসটা মানে হচ্ছে, আয়ের নাম হচ্ছে আয়োটা, আয়ের নাম হচ্ছে আয়োটা। এটি একটা গ্রিক ওয়ার্ড আয়োটা। এই জিনিসটাকে আমরা ইংরেজি ভাষায় বলি ইমেজিনারি নাম্বার, ইমেজিনারি নাম্বার, ইমেজিনারি নাম্বার। তাহলে আই মানে কি? আই মানে হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা। আয়ের যে মানটা আছে, আয়ের মানটা কত? আয়ের মানটা হচ্ছে √1, আয়ের মানটা হচ্ছে √1। তাহলে দেখো, যদি তোমাকে বলি আজকে থেকে কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি? কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে যদি আই যুক্ত কোনো সংখ্যা আমার কাছে থাকে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আই ছাড়া যদি কোনো সংখ্যা আমার কাছে থাকে, আই ছাড়া যদি কোনো সংখ্যা আমার কাছে থাকে, এটা হচ্ছে আমাদের বাস্তব নাম্বার, রিয়েল নাম্বার। আই থাকলে কমপ্লেক্স, আই ছাড়া থাকলে রিয়েল, আই ছাড়া থাকলে রিয়েল। কথা কি বোঝা গেছে ভাইয়া? কথা বোঝা গেছে? ওকে। এরপর দেখো, তাহলে একটা জটিল সংখ্যাকে আমরা যদি সাধারণ রূপ দিই, একটা জটিল সংখ্যাকে আমরা সাধারণত কিভাবে প্রকাশ করব? জটিল সংখ্যার সাধারণ রূপটা কীরকম হবে? দেখো, একটা জটিল সংখ্যাকে আমরা জেনারেলি প্রকাশ করব x + iy দিয়ে, x + iy দিয়ে। দেখো, একটা পার্ট থাকবে যেটার সাথে আই থাকবে, আর একটা পার্ট থাকবে যেখানে আই থাকবে না, যেখানে আই থাকবে না। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা প্রকাশ করব, একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করব x + iy দিয়ে, x + iy দিয়ে। এর মধ্যে যেটার সাথে আই থাকবে, যেটার সাথে আই থাকবে ওইটা আমাদের কাল্পনিক অংশ, ওইটা আমাদের কাল্পনিক অংশ, কল্পনার জগতের জিনিস, এটা বাস্তব জগতের জিনিস না, এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। আর যেটার সাথে আমার আই থাকবে না, যেটার সাথে আই থাকবে না, এটা আমাদের বাস্তব অংশ, এটা আমাদের বাস্তব অংশ। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো, একটা কমপ্লেক্স নাম্বারে দুইটা পার্ট, একটার সাথে আই থাকবে আরেকটার সাথে আই থাকবে না। যার সাথে আই থাকবে না, যার সাথে আই থাকবে না, এটা আমাদের বাস্তব অংশ। আর যার সাথে আই থাকবে, যার সাথে আই থাকবে, এটা আমাদের কাল্পনিক অংশ, এটা আমাদের কাল্পনিক অংশ। কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে বাস্তব অংশ মানে কি? বাস্তব অংশ মানে হচ্ছে আই ছাড়া যে আছে সে হচ্ছে বাস্তব অংশ, আয়ের সাথে যে আছে সে হচ্ছে কাল্পনিক অংশ। কথা ক্লিয়ার? ওকে। শর্টকাটে আমরা কয়েকটা বের করি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? দেখো, ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া হয়েছে যেটা ইকুয়ালস টু, তোমাকে দিলাম 5 + 3i। ধরো এই কমপ্লেক্স নাম্বারটা দেওয়া হয়েছে। এখন তোমাকে বললাম এখান থেকে বাস্তব অংশ বের করো, কাল্পনিক অংশ বের করো। বাস্তব অংশকে প্রকাশ করি, বাস্তব মানে হচ্ছে রিয়াল, তো এটাকে প্রকাশ করব RE অফ জেড, RE অফ জেড। RE অফ জেড মানে কি? বাস্তব অংশ। আর ইমেজিনারি অফ জেডকে প্রকাশ করব IM অফ জেড, এটা মানে হচ্ছে কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। দেখো, একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে দিলাম জেড ইকুয়ালস টু 5 + 3i। এটা রিয়াল পার্ট বের করতে বলছি, এটার ইমেজিনারি পার্ট বের করতে বলছি। তাহলে এটা রিয়াল পার্টটা কত হবে ভাইয়া বলো তো? বলো, আই ছাড়া কত আছে এখানে? আই ছাড়া কত আছে? আই ছাড়া আছে 5। তাহলে এটা রিয়াল পার্ট কত? এটা রিয়াল পার্ট 5। যদি বলি এটার ইমেজিনারি পার্ট কত, আয়ের সাথে কত আছে? 3। তাহলে এটার ইমেজিনারি পার্ট কত? ইমেজিনারি পার্ট হচ্ছে 3। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? ওকে। এরপর যদি তোমাকে এটা বলি, ধরো একটা কমপ্লেক্স নাম্বার দিলাম যেটা ইকুয়ালস টু -2 -6i, তোমাকে এটা দেওয়া হয়েছে। এখন তোমরা বলো, একটু আমাকে কমেন্টে বলো, বলো এটার রিয়াল পার্ট কত, এটার ইমেজিনারি পার্ট কত, এটার ইমেজিনারি পার্ট কত, রিয়াল পার্ট কত, ইমেজিনারি পার্ট কত, একটু তোমরা বলো, একটু কমেন্টে তোমরা বলো এটার রিয়াল পার্ট কত ভাইয়া, এটার ইমেজিনারি পার্ট কত। ঠিক আছে? সবাই একটু কমেন্টে জানাও।
এটার রিয়েল পার্ট কত হবে, এটার ইমাজিনারি পার্ট কত হবে। ঠিক আছে, দেখো তো অনেকে হচ্ছে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, এটার রিয়েল পার্ট কত হবে, ইমাজিনারি পার্ট কত হবে, একটু আমাকে বলো। দেখো এটার রিয়েল পার্ট হচ্ছে ভাইয়া, এটার রিয়েল পার্ট হচ্ছে কত, -2, আর এটার ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্ট হচ্ছে -6, তাই না? তাহলে দেখো আই ছাড়া কত আছে, -2, এটা রিয়েল পার্ট, আই সহ কত আছে, -6, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। কথা ক্লিয়ার? ওকে। তো এই জায়গায় তোমাকে আরেক ধরনের না প্রবলেম দেওয়া থাকতে পারে, যেমন তোমাকে বললো ধরো -6, জাস্ট তোমাকে -6 দিল। এখন তোমাকে জিজ্ঞেস করছে এখান থেকে রিয়েল পার্ট কত, এটা রিয়েল পার্ট কত, এটার ইমাজিনারি পার্ট কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমি যদি এখান থেকে তোমাকে বলি ভাইয়া এটা রিয়েল পার্ট কত, তুমি দেখো -6 আই আছে না, তো এখানে কি আই ছাড়া কেউ আছে, আই ছাড়া কেউ নাই, তাহলে এটা রিয়েল পার্ট কত হবে, এটা রিয়েল পার্ট হবে 0। আয়ের সাথে কত আছে, -6, তাহলে এটার ইমাজিনারি পার্ট হচ্ছে -6। কথা ক্লিয়ার? তাহলে রিয়েল পার্ট হচ্ছে 0, ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্ট হচ্ছে -6। যদি ভাইয়া তোমাকে কখনো এই ধরনের সংখ্যা দেয়, ধরো অনলি তোমাকে বললো 2, অনলি 2 আছে, তো অনলি 2 দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে এটা রিয়েল পার্ট কত, অনলি 2 দিছে, জিজ্ঞেস করছে এটা রিয়েল পার্ট কত, এটার ইমাজিনারি পার্ট কত, এটা রিয়েল পার্ট কত আর এটার ইমাজিনারি পার্ট কত, ধরো তোমাকে এটা জিজ্ঞেস করলো রিয়েল পার্ট কত আর ইমাজিনারি পার্ট কত, বলো তো এখানে রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট 2, তাই না, রিয়েল পার্ট 2। ভাইয়া এখানে কি আই ছাড়া কেউ আছে, আই ছাড়া কেউ নাই, তাহলে ইমাজিনারি পার্ট কত হবে, ইমাজিনারি পার্ট 0 হবে, তাই না ভাইয়া? তাহলে দেখো আবার বলছি, রিয়েল পার্ট জিনিসটা কি, রিয়েল পার্ট মানে হচ্ছে আই ছাড়া যে অংশটা থাকবে এটাকে বলবো আমরা বাস্তব অংশ, আর আয়ের সাথে যে অংশটা থাকবে এটাকে বলবো আমরা কাল্পনিক অংশ, কাল্পনিক অংশ। কথা কি বুঝতে পেরেছো, আমার কথা কি বোঝা গেছে এতটুকু, কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, সো আশা করি বাস্তব অংশ কাল্পনিক অংশ আজকে থেকে জীবনে কখনো ভুল হবে না। এরপর আমরা যাই আরগান ডায়াগ্রামে। ঠিক আছে, আরগান ডায়াগ্রাম আসো। ভাইয়া আরগান ডায়াগ্রাম জিনিসটা কি একটু আমাকে বলো তো, আরগান ডায়াগ্রাম জিনিসটা কি? আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেখছিলাম, মনে আছে? দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেখছিলাম, মনে আছে কিনা? আমার কার্টেসীয় স্থানাঙ্ক ছিল, এটা ছিল ওয়াই অক্ষ, এটা ছিল আমার এক্স অক্ষ। সো এটা ছিল আমাদের কাছে, এটা ছিল আমাদের কাছে এক্স অ্যাক্সিস, আর এটা ছিল আমাদের কাছে ওয়াই অ্যাক্সিস, আর এটা ছিল আমার কাছে মূল বিন্দু, এটা ছিল মূল বিন্দু, তাই না ভাইয়া? তো একটা বিন্দুকে যখন আমরা প্রকাশ করতাম, একটা বিন্দুকে যখন আমরা প্রকাশ করতাম, একটা বিন্দুকে প্রকাশ করতাম লাইক পি এক্স কমা ওয়াই দিয়ে, এক্স কমা ওয়াই দিয়ে আমরা প্রকাশ করতাম একটা বিন্দুকে কার্টেসীয় স্থানাঙ্কতে, তাই না? তো একটা কমপ্লেক্স নাম্বারকে যখন আমি তোমাকে দেখাইছি, দেখো একটা কমপ্লেক্স নাম্বারকে যখন দেখাইছি, কমপ্লেক্স নাম্বারকে তোমাকে এই ফর্মেটে দেখাইছি না ভাইয়া, এই যে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এই ফর্মেটে দেখাইছি না তোমাকে, যেখানে আমরা বলতাম এক্স মানে হচ্ছে বাস্তব আর ওয়াই মানে হচ্ছে কাল্পনিক, এটা ছিল বাস্তব আর ওয়াই ছিল আমাদের কাছে কাল্পনিক। তো আরগান ডায়াগ্রাম পড়ার আগে তোমাকে আগে একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের জন্য একটা জ্যামিতিক বিন্দু বা একটা প্রতিরূপ বিন্দু থাকে, একটা জ্যামিতিক বিন্দু বা একটা প্রতিরূপ বিন্দু থাকে। ভাইয়া জ্যামিতিক বিন্দু বা প্রতিরূপ বিন্দু জিনিসটা কি একটু দেখো, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের একটা জ্যামিতিক বিন্দু বা প্রতিরূপ বিন্দু থাকবে। তো জ্যামিতিক বিন্দু বা প্রতিরূপ বিন্দু জিনিসটা কি একটু দেখো, সবাই একটু খেয়াল করো, জ্যামিতিক বিন্দু বা প্রতিরূপ বিন্দু জিনিসটা কি দেখো, জ্যামিতিক বিন্দু বা প্রতিরূপ বিন্দু এই জিনিসটা আসলে কি হবে দেখো, জ্যামিতিক বিন্দু অবলিক প্রতিরূপ বিন্দু, অবলিক প্রতিরূপ বিন্দু, ঠিক আছে? এটা কি, ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিলাম যেটা ইকুয়ালস টু 2 + 3a। সো এটাকে আমরা একটা বিন্দু দিয়ে প্রকাশ করব যেটাকে আমরা বলি প্রতিরূপ বিন্দু বা জ্যামিতিক বিন্দু। তো এই কমপ্লেক্স নাম্বারের জন্য প্রতিরূপ বিন্দুটা কি ভাইয়া, প্রতিরূপ বিন্দুটাকে যদি পি দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো প্রতিরূপ বিন্দু মানে হচ্ছে বাস্তব অংশ কমা কাল্পনিক অংশ, এটার বাস্তব অংশ কত 2, এটা কাল্পনিক অংশ কত 3, তাহলে এটা প্রতিরূপ বিন্দু হবে 2,3, 2,3। ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিলাম যেটা ইকুয়ালস টু -2 -6 হয়, যদি জিজ্ঞেস করি এটা প্রতিরূপ বিন্দু সমান কত, তাহলে এটা প্রতিরূপ বিন্দু হবে -2 -6, -2 -6। তাহলে দেখো যখন আমি তোমাকে প্রতিরূপ বিন্দু বলতেছি, প্রতিরূপ বিন্দু মানে কি, বাস্তব অংশ কমা কাল্পনিক অংশ, বাস্তব অংশ কমা কাল্পনিক অংশ, কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমাদের যে আরগান ডায়াগ্রামটা আছে, আরগান ডায়াগ্রাম মানে কি জানো? আরগান ডায়াগ্রাম মানে হচ্ছে একটা জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দু বের করা, একটা জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দু বের করা, একটা জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দু বের করা। তো আরগান ডায়াগ্রাম কি করে, আরগান ডায়াগ্রাম তোমার হচ্ছে একটা জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দুটা বের করে দিবে। তাহলে দেখো জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, একটা থাকে বাস্তব পার্ট আর একটা থাকে কাল্পনিক পার্ট। তো যখন তুমি আরগান ডায়াগ্রাম আঁকবা, দেখো আরগান ডায়াগ্রাম যখন তুমি আঁকতে যাবা, তাহলে এক্স অক্ষ যেটা আছে আমাদের কাছে, যেটা এক্স অক্ষ থাকে,
এক্স অক্ষ বরাবর আমরা নিব, এক্স অক্ষ বরাবর এই জিনিসটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব, ওয়াই অক্ষ বরাবর আমরা নিব এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। এই বরাবর আমরা নিব হচ্ছে কাল্পনিক অক্ষ বা ইমেজিনারি এক্সিস। তাহলে দেখো, যখনই আমি আর্গান ডায়াগ্রাম আঁকবো, আর্গান ডায়াগ্রামের দুইটা অক্ষ থাকবে, একটা থাকবে হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, আর একটা থাকবে আমাদের কাল্পনিক অক্ষ। একটা বাস্তব অক্ষ, একটা থাকবে কাল্পনিক অক্ষ। বাস্তব অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর থাকবে আমাদের যেমন 1 2 3 4 এভাবে, আর এদিকে থাকবে -1 -2 -3 এভাবে। আর কাল্পনিক অক্ষ বরাবর আমাদের প্রত্যেকটা ঘর থাকবে যেমন i, এরপরে হচ্ছে 2i, তারপরে হচ্ছে 3i, এরপরে 4i এভাবে যাবে। আর নিচের দিকে যদি যাই তাহলে -i -2i, তারপর হচ্ছে -3i এভাবে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, আমি যখন আর্গান ডায়াগ্রাম আঁকবো, আর্গান ডায়াগ্রামের দুইটা অক্ষ লাগবে। এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব কাল্পনিক অক্ষ। এক্স অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর কি 1 2 3 4 এইভাবে, আর কাল্পনিক অক্ষ বরাবর প্রত্যেকটা ঘর কি i 2i 3i 4i 5i এইভাবে যাবে। ঠিক আছে? তো আমি একটা প্রবলেম তোমাকে ফুললি দেখাই, তুমি আসলে কিভাবে একটা প্রবলেম তোমার হচ্ছে আর্গান ডায়াগ্রাম থেকে আসবে আর তুমি কিভাবে অ্যান্সার করবা। ঠিক আছে? ফুললি আমি একটা দেখাই দিই। দেখো, ধরো তোমাকে বললাম, তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার বলা হয়েছে, তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার বললাম লাইক 5 + 2i, 5 + 2i একটা কমপ্লেক্স নাম্বার তোমাকে বললাম এই কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গান চিত্রটা আঁকো, আর্গান ডায়াগ্রামটা অঙ্কন করো। দেখো, আর্গান ডায়াগ্রাম যখন তুমি অঙ্কন করবা তাহলে কেমনে করবা? দেখো, তোমার দুইটা অক্ষ দরকার, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ঠিক আছে? এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মূলবিন্দু। সো প্রথমে তুমি দেখবা এখানে বাস্তব অংশ কত আছে ভাইয়া? বাস্তব অংশ হচ্ছে 5। তাহলে এক্স অক্ষ থেকে আমরা কেটে নিব 5, এক্স অক্ষ থেকে আমরা 5 কেটে নিলাম। এরপরে কাল্পনিক অক্ষ কত আছে? 2i, তাই না? তাহলে পজিটিভ সাইডে 2i যাব, এটা হচ্ছে 2i, এটা হচ্ছে 2i। তাহলে এখন দেখো, তাহলে এক্স অক্ষ বরাবর 5 একক, ওয়াই অক্ষ বরাবর 2i একক, তাহলে এখানে একটা বিন্দু পাবো, তাই না? একটা বিন্দু পাবো। এই বিন্দুটাকে আমরা বলতেছি এই জটিল সংখ্যার জন্য প্রতিরূপ বিন্দু বলতেছি। তাহলে এই পয়েন্টের স্থান কত হবে ভাইয়া? এই যে বাস্তব অংশ কমা কাল্পনিক অংশ, তাহলে 5,2 হবে এই কমপ্লেক্স নাম্বারের প্রতিরূপ বিন্দু। এই যে আমরা প্রতিরূপ বিন্দুটা বসাইলাম, বসাই আমরা দেখতেছি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। এই যে আমরা চিত্রটা আঁকছি না, এটাকে বলি আমরা আর্গান ডায়াগ্রাম, জাস্ট প্রতিরূপ বিন্দুটা বের করা। অনেকে এখানে একটা কাজ করতে পারো সুন্দরের জন্য, জাস্ট এটা না করলেও চলে, মূল বিন্দুর সাথে এই পয়েন্টটাকে যোগ করে দিবা, এরপরে এক্স অক্ষের উপরে সুন্দর করে একটা লম্ব টেনে দিবা, এক্স অক্ষের উপরে সুন্দর করে লম্ব টেনে দিবা। এই যে আমি একটা চিত্র আঁকলাম না, এই চিত্রটাকে আমরা বলতেছি, এই চিত্রটাকে আমরা বলতেছি হচ্ছে 5 + 2i এর আর্গান ডায়াগ্রাম, 5 + 2i এর আর্গান ডায়াগ্রাম। কথা কি বুঝতে পারছো তোমরা? কথা কি বোঝা গেছে? বলো, বুঝতে পারছো কিনা? তো এখন যদি আমি তোমাকে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আর্গান ডায়াগ্রাম যদি বের করতে বলি, তোমরা কি বের করতে পারবা নাকি পারবা না? দেখি আমাকে একটু বলো তো ভাই। যদি আমি তোমাকে এটা অঙ্কন করতে বলি, যেমন ধরো -2 -3i, -2 -3i, ধরো এটার জন্য আর্গান ডায়াগ্রাম আঁকতে বললাম, তাহলে তুমি কি করবা একটু আমাকে বলো, তুমি কি করবা? তাহলে তুমি যেটা করবা, প্রথমে ওয়াই অ্যাক্সিস নিবা, এরপর এক্স অ্যাক্সিস নিবা। তাহলে এই বরাবর আমি জানি এটা মানে হচ্ছে রিয়াল অ্যাক্সিস, রিয়াল, এটা মানে হচ্ছে ইমেজিনারি অ্যাক্সিস, তাই না ভাইয়া? এটা আমাদের মূল বিন্দু। তো এখানে রিয়াল পার্টটা কত? -2, তাহলে নেগেটিভ সাইডে -2, এখানে -2। এরপরে কাল্পনিক অংশ কত? -3i, তাহলে নিচের দিকে -3i, নিচের দিকে -3i। তাহলে এখানে একটা পয়েন্ট পাইছি না ভাইয়া? এই যে পয়েন্ট পাইছি না, P -2 -3, এটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের কি? প্রতিরূপ বিন্দু। তাহলে এই যে আমরা চিত্রটা পাইলাম না, এই চিত্রটাকে বলতেছি আমরা আর্গান ডায়াগ্রাম। তাহলে মূল বিন্দুর সাথে এটাকে যোগ করে দিব সুন্দর করে, যোগ করে দেওয়ার পরে দেন আমরা হচ্ছে এক্স অক্ষের উপর একটা সুন্দর করে লম্ব টেনে দিব। তাহলে দেখো, এখন যে চিত্রটা পাইলাম, এই চিত্রটাকে আমরা বলতেছি, এই চিত্রটাকে আমরা বলতেছি এই কমপ্লেক্স নাম্বারের জন্য আর্গান ডায়াগ্রাম। কথা কি বোঝা গেছে? বলো তোমরা কি এটা বুঝছো কিনা? তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের আর্গান ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, আর্গান ডায়াগ্রামটা কিভাবে আঁকবো, এটা কি তোমরা পারবা কিনা একটু আমাকে বলো। এই ব্যাপারটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ঠিক আছে, বলো এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? ঠিক আছে, তোমরা একটু সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও যাতে সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, আজকে বাংলাদেশের খেলা চলতেছে, এটা আমি জানি, তো অনেকে হচ্ছে খেলা দেখতে চলে গেছে হয়তো। দেখো, ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে। কি বল, এখন কয় গোল দিয়েছে? 1 গোল না? 1 গোল আগে ছিল তোমাদের ক্লাসে জয়েন করার আগে। দেখবা ক্লাসে এসে ইনশাল্লাহ 3-4 গোল হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশে একটা বদ অভ্যাস আছে, সেটা লাস্টে গিয়ে গোল খাই।
তো তোমরাও দেখিও আবার HSC 26 ব্যাচ যারা আছো তোমরাও বাংলাদেশের মতো করিও না। দেখো এটা লিখছো, এটা লেখা শেষ, ডান, ওকে। এরপর আসো, তাহলে আর্গান ডায়াগ্রাম আমরা পারবো, তাই না ভাইয়া? তো এখান থেকে হচ্ছে 5+3 এটা তো তোমাদেরকে দেখাইলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভাই কখনো যদি আমাদের কাছে এই ধরনের কমপ্লেক্স নাম্বার থাকে, ধরেন আমার কাছে 6i আছে, জাস্ট 6i, এটাকে যদি আর্গান ডায়াগ্রামে প্রকাশ করতে বলে তাহলে আমরা কীভাবে প্রকাশ করবো? অনলি 6i, তোমাকে অনলি কী দিল? অনলি দিল হচ্ছে 6i, বললো এটাকে আর্গান ডায়াগ্রামে প্রকাশ করো। তাহলে কীভাবে করবো? দেখো তাহলে কীভাবে করবো, ধরো আমার কাছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আছে, এটা আমার কাছে এক্স অ্যাক্সিস আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে। সো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, তাই না ভাইয়া? মূল বিন্দু আছে। তো 6i মানে কি? 6i মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 + 6i, বাস্তব অংশ হচ্ছে 0, কাল্পনিক অংশ হচ্ছে আমাদের 6। তাহলে বাস্তব অংশ 0 না, তার মানে এখানে ওয়াই অক্ষের উপর, তাহলে কাল্পনিক অংশ কত? 6, তার মানে এখানে 6i আছে। তাহলে এই যে পয়েন্টটা আমার কাছে আছে, এই পয়েন্ট হচ্ছে এটা প্রতিরূপ বিন্দু, তাহলে P 0,6, তাই না ভাইয়া? এটা হচ্ছে এটার আর্গান ডায়াগ্রাম, শেষ। তাহলে 6i যদি তোমাকে আর্গান ডায়াগ্রাম বলি, 6i এর আর্গান ডায়াগ্রাম হচ্ছে এটা। তো তোমরা একটা কাজ করিও, তোমাদেরকে তো আমি অনেকগুলো করে দিলাম, তোমরা হচ্ছে -6i যেটা আছে, -6i যেটা আছে, এটা হচ্ছে তোমাদের জন্য HW, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের জন্য HW, -6i। বলো -6i কি পারা যাবে নাকি পারা যাবে না বলো? আচ্ছা মিনহাজ একটু চেক করো তো, ব্লার হয়ে আছে বলতেছে যে, বলো -6i এটা পারা যাবে, তাই না? এটা পারা যাবে আশা করতেছি, ওকে। এরপরে আসো, এরপরে হচ্ছে এইটাও তোমরা পারবা, এটা তোমাদেরকে আমি HW দিয়ে দিলাম, -3 কে -3 কে আর্গান চিত্রে প্রকাশ করো। তোমাদেরকে আমি 4-5টা প্রবলেম করে দিছি, সো এটাও তোমরা HW করবা, ঠিক আছে? HW করবা। তো এই আর্গান ডায়াগ্রামের জন্য কয়টা এক্সিস লাগে ভাইয়া? 2টা এক্সিস, ওই যে রিয়েল এক্সিস, ইমাজিনারি এক্সিস, বাস্তব অংশটা নিবা, কাল্পনিক অংশটা নিবা, জাস্ট প্রতিরূপ বিন্দুটাকে বসাবা, তারপর মূল বিন্দু যোগ করে দিবা, ও এক্স অক্ষের পর লম্ব টেনে দিবা, শেষ কাহিনী। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ওকে। এবার আসো আমাদের MCQর ভেরি 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 ইম্পর্টেন্ট টাইপ নাম্বার 2, সেটা হচ্ছে A+IB আকারে প্রকাশ করো। A+IB আকারে প্রকাশ থেকে তোমাদের জাস্ট একটা প্রবলেমই পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যদি কমপ্লেক্স নাম্বারের এরকম অবস্থা থাকে। ধরো তোমাকে বললো 7 + 2i / 5 - 2i, 7 + 2i / 5 - 2i, বলছে এটাকে A+IB আকারে প্রকাশ করো। 7 + 2i / 5 - 2i কে A+IB আকারে প্রকাশ করো। আমি একটা শর্টকাট দেখাবো পরে, আগে দেখো A+IB আকারে কীভাবে প্রকাশ করে। তো কমপ্লেক্স নাম্বারে একটা টার্ম আছে অনুবন্ধী নামের একটা টার্ম আছে। ভাইয়া অনুবন্ধী জিনিসটা কি? ধরো তোমাকে বললাম একটা কমপ্লেক্স নাম্বার যদি 2 + 3i হয়, এটার অনুবন্ধী হবে i এর সামনে যদি প্লাস থাকে, প্লাস থাকলে মাইনাস করে দিবা, মাইনাস থাকলে প্লাস করে দিবা, i এর সামনে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যেমন 2 + 3i এর অনুবন্ধী কত? 2 + 3i এর অনুবন্ধী হচ্ছে 2 - 3i। যদি বলি -6i, এটার অনুবন্ধী কত? এটার অনুবন্ধী হচ্ছে ভাইয়া -6 + 6i। তাহলে দেখো বাস্তব অংশের কোনো চেঞ্জ হবে না, জাস্ট কাল্পনিক অংশের সামনে প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস থাকলে কি? মাইনাস থাকলে প্লাস হবে। কথা বুঝতে পারছো? এটাকে বলি হচ্ছে আমরা অনুবন্ধী। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা অনুবন্ধী, ওকে। তাহলে তোমাকে আবার বলতেছি, যদি বলে কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী বের করো, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি? প্লাস, i এর সামনে। কথা কি বুঝছো ভাইয়া? কথা কি বোঝা গেছে? ওকে। দেখো এরপর দেখো, তো আমি যদি তোমাকে কখনো এই ধরনের প্রবলেম যদি দিই 7 + 2i / 5 - 2i, এটাকে A+IB আকারে প্রকাশ করো, A+IB আকারে প্রকাশ করো। তো তোমাকে এটা বলা হয়েছে A+IB আকারে প্রকাশ করো। তাহলে আমরা কি করব? দেখো আমরা যেটা করব, হরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এটার অনুবন্ধী দ্বারা লবার হরকে আমরা গুণ করব, এটার অনুবন্ধী দ্বারা। যেমন এখানে কত আছে? 7 + 2i আছে, 7 + 2i, নিচে আছে কত? নিচে আছে 5 - 2i, 5 - 2i আছে। হরের অনুবন্ধী দ্বারা লবার হর দুইটাকে গুণ করব। হরের অনুবন্ধী কত? হর আছে 5 - 2i, এটা অনুবন্ধী হচ্ছে তাহলে 5 + 2i, এটা দ্বারা আমরা লবার হর দুইটাকে গুণ করব, তাহলে গুণ করার পর এখান থেকে কত আসে ভাইয়া? দেখো উপরে আসছে 7 + 2i × 5 + 2i, আর নিচে আসছে কত? নিচে আসছে আমার 5 - 2i × কত? × 5 +
2y 5 প্লাস 2y এটা আসছে তাই না ভাইয়া? তো আমি যদি একটা কাজ করি, উপরে যদি আমরা নর্মালি গুণ করি, নর্মালি গুণ করলে কত আসে? 5 7 কত? 5 7 35, এরপরে হচ্ছে 7 দুগুণে 14 49, তারপরে হচ্ছে 5 দুগুণে 10 10i, এরপরে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 4i স্কোয়ার। ভাই এটা আসছে না? নিচে আসে কি বলতো? নিচে আসে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কত? এখান থেকে 35 প্লাস 10 35 এটা আসছে, প্লাস 14 প্লাস 10 মিলে কত? 24 24i 4i স্কোয়ার, আই স্কোয়ার মানে কত? -1, তাহলে -4 ডিভাইডেড বাই 24, আই স্কোয়ার মানে -1, এটা অনেকে বুঝে না। দেখো আই এর ভ্যালু কত ছিল? আই এর ভ্যালু ছিল √1, আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ার মানে আইকে স্কোয়ার করতেছো না, তাহলে কত থাকবে? -1 থাকবে, -1 থাকবে। তাহলে এখান থেকে 25 মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাই না ভাইয়া? এই যে এটা আসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি বলতো? এখান থেকে বলতে পারতেছি কত? তাহলে 35 মাইনাস 4 এটা মিলে কত? 29 প্লাস 24i ডিভাইডেড বাই 25, এদিকে হচ্ছে প্লাস 4, 25 প্লাস 4 মানে কত? 25 প্লাস 4 মানে হচ্ছে 20, আই স্কোয়ার মানে -1, 25 প্লাস 4 মানে হচ্ছে 29, এটা আসছে তাই না? এটা আসছে। ওকে, সো আমাদের হচ্ছে এই জিনিসটা আসলো এখান থেকে, ঠিকঠাক আছে কিনা? 5 7 35, 7 দুগুণে 14i, 5 দুগুণে 10i, 2 দুগুণে 4 4i স্কোয়ার, আই স্কোয়ার মানে হচ্ছে -1, ঠিক আছে। এরপর নিচে হচ্ছে 5 প্লাস 2i 5 মাইনাস 2i, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আসছে তাই না ভাইয়া? তাহলে এখান থেকে আমরা কত বলতে পারতেছি বলো তো? এখান থেকে কত বলা যাচ্ছে? এখান থেকে বলতে পারতেছি, তাহলে এখান থেকে আসলো আমাদের 1 প্লাস 24/29i, ঠিক আছে, এটা আসছে। তাহলে দেখো বাস্তব অংশ কত? বাস্তব অংশ আসলো 1, কাল্পনিক অংশ কত আসলো? 24/29 আসলো, 24/29 আসলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এভাবে করি আর কি। যদি কখনো তোমাকে ভাগ আকারে থাকে, যদি বলে a প্লাস আইবি আকারে প্রকাশ করো, a প্লাস আইবি আকারে প্রকাশ করো, তাহলে আমরা কি করি? হরের অনুবন্ধী দ্বারা, দেখো হরের অনুবন্ধী দ্বারা লবার হরকে গুণ করি, গুণ করার পরে জাস্ট বাস্তব পার্টটাকে আলাদা করে দিই, কাল্পনিক পার্টটাকে আলাদা করে দিই। এখন দেখো খেয়াল করো ভাই, এই প্রশ্নটা তো আসবে আমাদের এমসিকিউতে, তাই না? এমসিকিউতে তো আসবে এই প্রশ্নটা, এমসিকিউতে আসবে। এখন এমসিকিউর জন্য কি আমরা এত কাজ করতে পারবো? এমসিকিউর জন্য কি এত কাজ করা যাবে? তো এমসিকিউর জন্য তো এত কাজ করা যাবে না। আমরা এই সেম প্রবলেমটা যদি এমসিকিউতে আসে, তাহলে আমরা কীভাবে সলভ করবো? এর জন্য তোমাকে একটা এমসিকিউ শর্টকাট বলি। এমসিকিউ শর্টকাটটা একটু দেখো সবাই। যেমন এই প্রবলেমটা ধরো তোমার এমসিকিউতে আসছে, তোমার কাছে যদি কখনো এই ধরনের প্রবলেম থাকে, ধরো a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, ধরো তোমার কাছে ফর্মেটটা এটা আছে, a প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি, এই ফর্মেটটা আছে। এখান থেকে যদি আমরা a এর মানটা বের করি, খেয়াল করো, এখান থেকে যদি আমরা a এর মানটা বের করি আর b এর মানটা বের করি, a মানে হচ্ছে বাস্তব রিয়াল পার্ট, আর b মানে হচ্ছে ইমেজিনারি পার্ট, তো বাস্তব রিয়াল যদি যে কোনো একটা বের করি, দেখো এ বি যে কোনোটাই বের করি, নিচে অলওয়েজ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচে অলওয়েজ কত? নিচে অলওয়েজ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচে অলওয়েজ কত? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো উপরে একটা কমপ্লেক্স নাম্বার আছে এ প্লাস আইবি, নিচে একটা কমপ্লেক্স নাম্বার আছে সি প্লাস আইডি, উপরে কমপ্লেক্স নাম্বার আছে এ প্লাস আইবি, নিচে কমপ্লেক্স নাম্বার আছে সি প্লাস আইডি। আমি এ বের করি, বি বের করি, যাই বের করি না কেন, নিচে অলওয়েজ কত? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস কত? নিচে অলওয়েজ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচে অলওয়েজ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। যখন আমি বাস্তব অংশ বের করব, এর মান যখন বের করব, তখন আসবে, দেখো তখন আসবে এসি গুণ, এই যে এসি গুণ প্লাস বিডি গুণ, এসি গুণ প্লাস বিডি গুণ, এসি প্লাস বিডি আসবে, এসি প্লাস বিডি। যখন আমি বি বের করব, এই যে বিসি গুণ কোনাকুনি, বিসি গুণ মাইনাস এডি গুণ, তো অনেকে বলবো ভাই এগুলা কি মনে থাকবে কিনা? এগুলো একদিনে মনে থাকবে না, এগুলো প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, ঠিক আছে। যেমন আমি তো যদি তোমাকে একটা প্র্যাকটিস করে দেখাই, তাহলে তুমি হচ্ছে এগুলো বুঝতে পারবা। ধরো তোমাকে বললাম 2 প্লাস 3i ডিভাইডেড বাই 1 মাইনাস 5i, ঠিক আছে। এখান থেকে এ সমান কত, এখান থেকে বি সমান কত, ধরো তোমাকে এটা বের করতে বললাম, তাহলে তুমি আমাকে বলো ভাই একটা জিনিস বলো, উপরে কত আছে? উপরে আছে আমার কাছে এ প্লাস আইবি, উপরটা হচ্ছে এ প্লাস আইবি, নিচেরটা হচ্ছে আমার কাছে সি প্লাস আইডি, এটা আমার জানা আছে, তাই না?
আমি যদি এর মানটা বের করি, খেয়াল করো একটু দেখো, এ সমান কি? তুমি জানো নিচে অলওয়েজ চোখ বন্ধ করে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, নিচে অলওয়েজ কত? সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, সি এর ভ্যালু কত? 1, ভাইয়া ডি এর ভ্যালু কত? -5, তাহলে -5 স্কয়ার, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। যখন আমি এর মানটা বের করব, এসি গুণ এই যে 2 × 1 প্লাস বিডি গুণ, প্লাস কত? বিডি গুণ 3 × -5, 3 × কত? -5। তাহলে এখান থেকে এর মানটা কত আসলো? 2, 3 × 5 = 15, আর এখান থেকে আসলো 1, 25। তাহলে কত আসছে ভাইয়া? -13 ডিভাইড বাই কত? 26। তাহলে -13/26 মানে হচ্ছে -1/2, এটা আসছে। এটা হচ্ছে আমাদের এর মান। কথা বুঝতে পারছো? তো এগুলোর জন্য আসলে এত কাহিনী করার দরকার নাই, আমরা সিম্পলি করতে পারি এমসিকিউতে। যদি বি এর মানটা বের করি, তুমি আমাকে বলো। আমরা তো অলওয়েজ জানি সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, সি স্কয়ার প্লাস কি হবে? সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। সি এর ভ্যালু কত? 1, সি স্কয়ার ডি স্কয়ার ভ্যালু কত? -5 স্কয়ার, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাই না ভাইয়া? আর উপরে কি আসবে? মনে আছে উপরে কি আসবে? উপরে ছিল এই যে বিসি মাইনাস এডি, বিসি মাইনাস কি? বিসি মাইনাস এডি, এটা ছিল, তাই না ভাইয়া? তাহলে বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি মারো, বিসি মাইনাস এডি। তাহলে বিসি মান হচ্ছে এটা, এই যে বিসি মাইনাস এডি কোনাকুনি 3 × 1 মাইনাস এডি, মাইনাস এডি 2 × কত? 2 × -5। তাহলে কত আসছে এখান থেকে? 3 + 10 ডিভাইড বাই কত? ডিভাইডেড বাই 26। এখান থেকে আসছে 13 ডিভাইড বাই কত? 13 ডিভাইড বাই 26 আসছে। এখান থেকে আসছে কত? হাফ। দ্যাটস ইট। এটা আমাদের বি এর মান। এটা আমাদের কার মান? এটা আমাদের বি এর মান। কথা বুঝছো ভাইয়া? কথা কি বোঝা গেছে? তোমরা কি বুঝছো কিনা একটু আমাকে বলো তো, এটা কি বোঝা গেছে কিনা? তোমরা কি বুঝেছো? সব কিছু কি ঠিকঠাক আছে আদৌ? আমি তো আসলে অনেকক্ষণ পর চেক করতেছি, তো সব কিছু ঠিকঠাক আছে কিনা তোমরা একটু বলিও আমাকে, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু কি ঠিকঠাক আছে কিনা একটু বলিও। ও আচ্ছা, সরি, এখানে হচ্ছে আমি একটা জিনিস মিস্টেক করছি, সরি, এটা আমি আসলে খেয়াল করি নাই। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটা 31 হবে, সরি, আমি আসলে এটা খেয়াল করি নাই। এটা 31/29 হবে, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নিও। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটা 31/29 হবে, আমি একটু ক্যালকুলেশনে উলটপালট করে ফেলছি, ঠিক আছে? সরি এটার জন্য। 31/29 হবে, এটা স্লাইটলি মিস্টেক হয়ে গেছে। আমি আসলে 35 - 4/29 লিখছি, তাই না? ঠিক আছে, এটা একটু কারেকশন নিও। আচ্ছা, সো আশা করতেছি তোমাকে যদি কখনো সি প্লাস আইডি, এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি এই ফর্মেটটা যদি কখনো দেয়, তাহলে তুমি আশা করি পারবা, ঠিক আছে? আশা করি পারবা এমসিকিউর জন্য, ঠিক আছে ভাইয়া? আমি আরেকটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? যাতে এটা যেহেতু পরীক্ষায় আসে, তোমরা যাতে ভুল না করো। ধরো তোমাকে 4 + 6i দিল ডিভাইডেড বাই -2 + 3i দিল, ধরো তোমাকে এটা দিল। এখন বললো এখান থেকে এর মানটা বের করো, এরপর বললো বি এর মানটা বের করো, এর মানটা বের করো, বি এর মানটা বের করো, এটা তোমাকে বললো। যদি ভাইয়া আমরা এর মানটা বের করি, আমি তোমাকে বলছি তুমি এর মান বের করো, তুমি বি এর মান বের করো, তুমি যাই বের করো না কেন অলওয়েজ নিবা সি স্কয়ার প্লাস কি? ডি স্কয়ার। উপরেরটা সবসময় এ প্লাস আইবি, নিচেরটা সবসময় সি প্লাস আইডি। তুমি যাই বের করো না কেন অলওয়েজ কি? সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখানেও সি স্কয়ার প্লাস কত? সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তো আমি যখন এর মানটা বের করব, এই যে এসি মাইনাস এসি প্লাস বিডি, এসি প্লাস কি? বিডি। তাহলে 4 ইন্টু, যখন এর মানটা বের করব, এই যে 4 × -2 এসি, এরপরে প্লাস বিডি 6 × 3, 6 × কত? 3। তাহলে এখান থেকে আসবে কত? -8 + 18 ডিভাইডেড বাই 4 + 9, 4 + কত? 9। তাহলে এখান থেকে আসবে 10 ডিভাইডেড বাই কত? 10 ডিভাইডেড বাই 13, 10 ডিভাইডেড বাই 13, এটা আসবে, এটা এর মান। এরপর যদি আমরা বি এর মানের কথা বলি, বা বি সমান কি ছিল? ওই যে বিসি মাইনাস এডি, বিসি মাইনাস কি? বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি, বিসি মাইনাস এডি ছিল। তাহলে 6 × -2, এই যে 6 × -2 মাইনাস এডি, এডি সমান কত? 4 × 3, 4 × 3। তাহলে কত আসছে ভাই এখান থেকে? এখান থেকে আসবে 6 × -2 হচ্ছে -24, তাহলে -24 ডিভাইডেড বাই 13, এটা আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা হচ্ছে কার ভ্যালু? এটা এ এর ভ্যালু, এটা এ এর ভ্যালু, আর এটা হচ্ছে বি এর ভ্যালু। এটা এর ভ্যালু, এটা বি এর ভ্যালু। কথা কি বুঝছো ভাইয়া? আমি শর্টকাটটা আরেকবার দেখাচ্ছি, যারা নোট করো নাই তারা নোট করে নাও, ঠিক আছে? দেখো শর্টকাটটা হচ্ছে তোমার উপরে যেটা আছে, দেখো উপরে যেটা আছে এটা অলওয়েজ এ প্লাস আইবি, নিচেরটা অলওয়েজ সি প্লাস আইবি। এর মান বের করো, বি এর মান বের করো, যাই বের করো না কেন নিচে অলওয়েজ কত? সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, নিচে অলওয়েজ সি স্কয়ার প্লাস ডি স্কয়ার।
আর উপরে এর জন্য উপরে আসবে এসি প্লাস বিডি, আর বি এর জন্য উপরে আসবে বিসি মাইনাস এডি। বিসি মাইনাস কত? বিসি মাইনাস এডি। কথা কি বুঝছো? কথা বোঝা গেছে? ওকে, এবার আশা করি বোঝা গেছে। ঠিক আছে, ওকে। এরপর আসুন, তো এ প্লাস আইবি থেকে সি কিউটা আসবে, এই টাইপের কিছু ম্যাথ করাই তোমাদের। প্রথমে সবাই লিখো, সবাই খাতা কলম নিয়ে বসছো, খাতা কলম তো আছে তাই না? সবাই লিখো ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1 করো। ম্যাথ নাম্বার 1-এ দেখো, ম্যাথ নাম্বার 1-এ বলতেছে কি, তোমাকে একটা প্রবলেম দিছে, প্রবলেমে বললো i+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই i-1 টু দ্য পাওয়ার 4, এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। সো প্রবলেমগুলো করার আগে তোমাকে আমি ছোট্ট একটা পরিচয় দিই, এই পরিচয়টা দিলে তোমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। দেখো ভাইয়া, আই সমান কত ছিল? আই সমান ছিল √1। আই স্কোয়ারের ভ্যালু কত ছিল? আই স্কোয়ারের ভ্যালু ছিল -1। এরপর যদি আমরা আই কিউবের কথা বলি, আই কিউব সমান ছিল আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ার সমান ছিল -1, তাহলে এটা হচ্ছে মাইনাস আই আসবে, মাইনাস আই। আই টু দ্য পাওয়ার 4-এর কথা যদি বলি, আই টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে আই স্কোয়ার হোল স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, তাহলে -1-এর পর স্কোয়ার দিলাম, তাহলে কত আসবে? +1 আসবে, তাই না? +1 আসবে। এখন আমি যদি কাউকে বলি ভাইয়া এখান থেকে তুমি 1/i বের করো, তুমি এখান থেকে 1/i বের করো, 1/i সমান কত? তো দেখো 1 মানে হচ্ছে আই টু দ্য পাওয়ার 4 আর নিচে আছে আই। ভাইয়া আই টু দ্য পাওয়ার 4 মানে কত? আই টু দ্য পাওয়ার 4 আই যদি কাটাকাটি যায় পুরো থাকবে আই কিউব, তাহলে আই কিউব মানে কি? মাইনাস আই। সো তোমাকে যদি আমি কখনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তুমি যদি কখনো এই জিনিসটা দেখো, তোমার কাছে 1/i আছে, 1/i আছে, তাহলে 1/i সমান তুমি চোখ বন্ধ করে লিখে দিবা -i। 1/i সমান কত লিখবা? 1/i সমান লিখবা -i। এই কয়েকটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলে আমরা প্রবলেমগুলো ইজিলি বুঝতে পারবো। দেখো, তো তোমাকে দিচ্ছে কি i+1 হোল স্কোয়ার i-1 টু দ্য পাওয়ার 4, এটা দিচ্ছে তাই না ভাইয়া? আচ্ছা, তুমি একটু এই জিনিসটা দেখো তো ভাই, এই জিনিসটা দেখো তো, যদি তোমাকে কখনো i+1 হোল স্কোয়ার বের করতে বলে, i+1 হোল স্কোয়ার সমান কি লেখা যায়? এটা মানে লেখা যায় আই স্কোয়ার প্লাস 2i প্লাস 1, এটা লেখা যাবে না? তো আই স্কোয়ার মানে তো আমরা অলরেডি -1 দেখছি, তাহলে -1 প্লাস 2i প্লাস 1, এটা মোকাবেলা, পর আছে কত? পর আছে 2i। তাহলে আজকে থেকে যদি কখনো আমরা i+1 হোল স্কোয়ার দেখি, i+1 হোল স্কোয়ার মানে কত বসাবো? i+1 হোল স্কোয়ার সমান বসাবো হচ্ছে আমরা 2i বসাবো, চুপ বন্ধ করে। i+1 হোল স্কোয়ার সমান কত? 2i। এরপরে যদি কখনো আমরা এই জিনিসটা দেখি, দেখো যদি কখনো আমরা i-1 হোল স্কোয়ার যদি কখনো দেখি, i-1 হোল স্কোয়ার মানে কত? এটা মানে লেখা যাবে আই স্কোয়ার মাইনাস 2i প্লাস 1, তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, -1 মাইনাস 2i প্লাস 1, এটা মোকাবেলা, পর আছে কত? -2i। তাহলে দেখো আজকে থেকে কখনো যদি আমি i+1 হোল স্কোয়ার দেখি, i+1 হোল স্কোয়ার সমান লেখা যাবে 2i, i-1 হোল স্কোয়ার যদি কখনো দেখি আজকে থেকে, এটা সমান লেখা যাবে কত? এটা সমান লেখা যাবে -2i, এটা লেখা যাবে তাই না ভাইয়া? এখন দেখো, তোমাকে যখন অনেক বড় বড় পাওয়ারের ম্যাথ দিবে, যেমন এখানে যে প্রবলেমটা দিছে, এই যে i+1 হোল স্কোয়ার i-1 টু দ্য পাওয়ার 4, খেয়াল করো, এইটাকে আমরা লিখতে পারি i+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই i-1 টু দ্য পাওয়ার 4 কে কি লেখা যায়? i-1 হোল স্কোয়ার ইন্টু i-1 হোল স্কোয়ার, এটা লেখা যাবে না ভাইয়া? লেখা যাবে কিনা বলো? একটু আগেই তোমাকে বলছি i+1 হোল স্কোয়ার যেখানেই আসবে এখানে কি লিখে দিব? এটা সমান হচ্ছে 2i, i-1 হোল স্কোয়ার যেখানে আসবে এটা মানে কত? -2i, i-1 হোল স্কোয়ার মানে কত? -2i, তাই না ভাইয়া? লেখা যাবে কিনা বলো? 2i মোকাবেলা চলে গেল, -1 প্লাস, তাহলে এখন পরে আছে 1/2i, 1 বাই কত? 2i, এটা পরে আছে, তাহলে এখান থেকে লিখতে পারতেছি, তাহলে হাফ ইন্টু 1/i। ভাইয়া একটু আমাকে বলো তো, এই যে 1/i যে মানটা আছে, 1/i সমান কি লেখা যায়? 1/i সমান হচ্ছে -i, 1/i সমান কত? -i, তাহলে এটা সমান আসবে আমাদের হাফ ইন্টু -i, তাহলে -i/2, -i বাই কত? i/2। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, তোমাকে বলছিল এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো, তাহলে এখান থেকে বলো -i/2, -i/2, আই ছাড়া কেউ আছে? আই ছাড়া কেউ নাই, তাহলে এখান থেকে a এর ভ্যালুটা 0 আর b এর ভ্যালুটা কত? b এর ভ্যালুটা হচ্ছে আমাদের -1/2, b এর ভ্যালুটা হচ্ছে -1/2। কথা কি বুঝছো ভাইয়া? কথা কি বোঝা গেছে? বলো, সবাই কি বুঝতে পারছো নাকি বোঝো নাই? কথা বোঝা গেছে তাই না? ওকে, এটা বোঝা গেছে না? সবাই বুঝছো না? বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটার এর ভ্যালু কত? 0, বি এর ভ্যালু কত? -1/2। এখন তোমাদেরকে একটা কোয়েশ্চন দিই, অনেক বিশাল পাওয়ারের একটা কোয়েশ্চন, দেখি এটা কে করতে পারবা? বলো, কমেন্ট করে জানাও। এটা কেউ করছো এই প্রবলেমটা আগে? এই যে 1 + i টু দ্য পাওয়ার 8,
1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 8 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 8 বলছে এইটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। এই প্রবলেমটা কি তোমরা আগে করছো নাকি করো নাই একটু আমাকে কমেন্টে জানাও। এটা কি করছো নাই করো নাই? তোমাদেরকে আমি সময় দিলাম, বরাবর সময় দিলাম। তোমার সময় শুরু এখন থেকে, সময় শুরু বরাবর 2 মিনিট। 2 মিনিটের মধ্যে কেউ কি আমাকে প্রবলেমটা সলভ করে দিতে পারবা কিনা বলো? সময় এখন থেকে শুরু, বরাবর 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এটা তোমরা আমাকে করে দিবা। 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 8। তোমাকে বলতে হবে এখান থেকে ভাইয়া এ এর মানটা কত, বি এর মানটা কত। এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলছে, ঠিক আছে? এ এর মানটা কত, বি এর মানটা কত, দেখি একটু বলো তোমরা। এ এর মানটা কত হবে, বি এর মানটা কত হবে? ঠিক আছে, একটু সবাই দেখি কমেন্টে জানাও। সময় কিন্তু 2 মিনিট, সময় কিন্তু রানিং চলে যাচ্ছে। দেখো আর 1 মিনিট 23 সেকেন্ড আছে। কেউ বলতে পারবা কিনা? বরাবর আমি 2 মিনিট পরে কিন্তু করে দিব। আর হচ্ছে 1 মিনিট 13 সেকেন্ড। কেউ বলতে পারবা কত হবে? আর আছে 1 মিনিট, এখনো কেউ অ্যান্সার দাও নাই। আচ্ছা, ইসমত জাহান বলছে 32। আর কেউ কিছু বলবা? একটা অ্যান্সার পাইছি হচ্ছে 32। হ্যাঁ 32, জাস্ট 32 পাইছি, 32 পাইছি, একটা অ্যান্সার পাইছি 32। আর কাজী ফারিহা মনসুর বলছে 32, কাশেম বলছে 32, নাইমা বিনতে গনি বলছে 1। হ্যাঁ মিফতাউল জান্নাত ঐশী, তোমার তো এখানে দেওয়াই আছে 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 8, এটা তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, নাইমা সুলতানা রিমি বলছে 32। দেখো তো সময় আর 17 সেকেন্ড আছে তোমাদের। 17 সেকেন্ডের মধ্যে কেউ পারো কিনা দেখো। 7 সেকেন্ড, আর মাত্র 7 সেকেন্ড। তো আমাদের টাইম শেষ। সবাই এদিকে দেখো, খেয়াল করো। 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 প্লাস 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 8, এটা দিচ্ছে না ভাইয়া? তো তোমাকে আমি বলছিলাম যখনই তোমার কাছে অনেক বেশি পাওয়ারের জিনিসপত্র থাকবে, তুমি দুইটা জিনিস দিয়ে চিন্তা করবা। একটা জিনিস দিয়ে চিন্তা করবা, সেটা হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার দিয়ে, যেটা সমান আমার কাছে ছিল কত, 2y। 1 মাইনাস আই হোল স্কোয়ার দিয়ে চিন্তা করবা, যেটা সমান আমার কাছে ছিল কত, মাইনাস 2y। এটা ছিল, তাই না? তো যেটা আমার কাছে 1 প্লাস আই টু দ্য পাওয়ার 8 আছে, খেয়াল করো তো ভাই, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো কিনা? এই যে 1 প্লাস আই হোল স্কোয়ার টু দ্য পাওয়ার 4, 4 দুগুণে কত, 8। এরপরে প্লাস 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 8 আছে না, এটা কি এটা লেখা যাবে না? এই যে 1 মাইনাস আই হোল স্কোয়ার টু দ্য পাওয়ার 4, বলো লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো। তো 1 প্লাস আই মানে কত? 1 প্লাস আই মানে হচ্ছে 2y, তাহলে 2y টু দ্য পাওয়ার 4 প্লাস 1 মাইনাস আই টু দ্য পাওয়ার 4 মানে কত? এটা মানে হচ্ছে মাইনাস 2y টু দ্য পাওয়ার 4। তাহলে ভাইয়া এটাকে 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু আই টু দ্য পাওয়ার 4 লেখা যাবে। মাইনাসের পর যেহেতু জোর পাওয়ার আছে, এটা খাই ফেলবে মাইনাসটাকে। তাহলে 2 টু দ্য পাওয়ার 4 ইন্টু কত, আই টু দ্য পাওয়ার 4। আই টু দ্য 4 মানে কত দেখাইছি? 1 দেখাইছি। তাহলে এখান থেকে কত আসবে? 2 টু দ্য পাওয়ার 4 আসবে, 2 টু দ্য পাওয়ার 4 আসবে, ইকুয়ালস টু কত, 32। ঠিক আছে, সো যারা 32 অ্যান্সার দিছিলা, কনগ্রেচুলেশন ইসমত জাহান আপন। ঠিক আছে, তুমি আমার পক্ষ থেকে একটা চকলেট নিয়ে নিও। ঠিক আছে, নেক্সট ক্লাসে। ওকে, সো এর অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 32। তো এখান থেকে যদি বলি তোমাকে এর মান কত, তাহলে এর মানটা কত? এর মানটা হচ্ছে 32। আর বি এর মানটা কত? এখানে আই ছাড়া কেউ আছে? বলো আই সহ কেউ আছে? আই ছাড়া আই সহ কেউ নাই। তাহলে বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 0। কথা বোঝা গেছে? তাহলে এর মানটা হচ্ছে 32, বি এর মানটা কত? বি এর মানটা 0। ওকে, ঠিক আছে। তাহলে ফয়সাল আহমেদ B0, এ 32। ঠিক আছে, ওকে। তো বোঝা গেছে না ভাইয়া? তাহলে দেখো, এ প্লাস আইবি ফরম্যাট থেকে তোমাকে দুইটা জিনিস দেখাইছি জাস্ট। একটা হচ্ছে যদি কখনো এ প্লাস আইবি ডিভাইড বাই সি প্লাস আইডি থাকে, শর্টকাটে মেরে দিবা এমসিকিউতে। আর যদি কখনো তোমাকে এরকম বড় বড় পাওয়ার দিয়ে দেয়, তাহলে তুমি দুইটা জিনিস দিয়ে চিন্তা করবা। একটা হচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ার দিয়ে, আর হচ্ছে 1 মাইনাস আই হোল স্কোয়ার দিয়ে। এই দুটো দিয়ে চিন্তা করে ভাঙবা, ভেঙে তারপর সলভ করবা। কথা কি বুঝতে পারছো? ওকে, এরপরে এখান থেকে লাস্ট ওয়ান, এইটা তোমরা SW করবা। এই প্রবলেমটা আমি একটু করে দেখাই দিই। ঠিক আছে, এটা তোমরা SW করবা। পারবা না? আরে পারবা কিনা বলো? এটা পারবা না? এই যে 1 প্লাস আই টু দ্য পাওয়ার হোল কিউব, 1 মাইনাস আই টু দ্য পাওয়ার হোল কিউব, এটা বলছে তোমাকে। তুমি কিভাবে করবা?
তোমাকে বলছি 1 প্লাস আই হোল স্কোয়ার 1 মাইনাস আই হোল স্কোয়ার দিয়ে চিন্তা করতে, তাহলে 1 প্লাস আই হোল স্কোয়ার ইন্টু কত 1 প্লাস আই, আর নিচে আছে কত, নিচে আছে 1 মাইনাস আই হোল স্কোয়ার ইন্টু কত ইন্টু 1 মাইনাস আই, এটা আছে না, এটা আছে না। তা এখন তুমি আমাকে বলো না ভাই, এখান থেকে তুমি আমাকে বলো 1 প্লাস আই হোল স্কোয়ার মানে কত 2i, 1 প্লাস আই 1 মাইনাস আই হোল স্কোয়ার মানে কত বলো মাইনাস 2i 1 মাইনাস আই, 2i 2i মোকাবেলা, তাহলে মাইনাস 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই। এখন তুমি আমাকে বলো এটা তুমি সলভ করতে পারবা নাকি পারবা না। এটা যদি তুমি না পারো তাহলে তোমার কি করবো বলো, ঠিক আছে, শেখ হাসিনার জায়গায় তোমাকে ফাঁসি দিয়ে দিব, ঠিক আছে। এটা যদি না পারো কেউ তাহলে তোমার ফাঁসি, ফাঁসি নিশ্চিত, শেখ হাসিনার জায়গায় তোমাকে ফাঁসি দিয়ে দিব যদি এটা না পারো, এটা না পারলে, ঠিক আছে। এটা তোমার জন্য HW। কথা কি বুঝতে পেরেছ? কথা ক্লিয়ার? ওকে। তো HSC 26 ব্যাচ তোমরা যারা আসো তোমাদেরকে আমি ছোট্ট একটা ভিডিও দেখাই অল্প করে, যেহেতু তোমরা আসলে দেখো এখন তোমাদের এমন অবস্থায় চলে আসছে যাইতে 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 একদম বলতে পারো হচ্ছে লাস্ট মুহূর্তে, এখন তোমরা পড়ে গেছো তাই না, পড়ে গেছো। তো পড়ে গেলে কেমনে দাঁড়াইতে হয় এটার জন্য তোমরা ছোট্ট করে এই ভিডিওটা দেখবা, ঠিক আছে, অল্প করে, বেশিক্ষণ না, জাস্ট অল্প 30 সেকেন্ড লাগবে আমাদের এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটা একটু দেখো, তোমরা খেয়াল করো, তোমাদের জন্য এই ভিডিওটা। কখনো যদি পড়ে যাও, কখনো যদি পড়ে যাও কোনো কিছু করতে, তাহলে কেমনে দাঁড়াই যাবা দেখো। তো দেখো এই যে পড়ে গেছিল, পড়ে গেছিল, পড়ে গিয়ে কি আবার একদম স্টাইল দিয়ে দাঁড়ায় গেছে, তাই না। তো তোমরা হচ্ছে যারা পড়াশোনা থেকে পড়ে গেছো, পড়াশোনা থেকে পড়ে গেছো, পড়ে গেলে কিন্তু হবে না, স্মার্টলি দাঁড়াই যেতে হবে, ঠিক আছে, স্মার্টলি দাঁড়াইতে হবে, দাঁড়াই যাবা, ঠিক আছে, পড়ে থাকলে হবে না, ঠিক আছে। সো আমাদের কয়টা টাইপ গেল ভাইয়া? আমাদের দুইটা টাইপ গেল, টাইপ 1 আর টাইপ 2 গেল। এখন আসো আমরা টাইপ 2টা একটু দেখি, টাইপ 3টা একটু দেখি। টাইপ 3টা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, সবাই যাতে ক্লাসে জয়েন হইতে পারে, ঠিক আছে। এই টাইপটা যাতে কেউ মিস না করো, মডুলাস এবং আর্গুমেন্ট, মডুলাস এবং আর্গুমেন্ট। দেখো ভাইয়া মডুলাস জিনিসটা কি একটু আমাকে বলো তো, মডুলাস এই জিনিসটা কি? মডুলাস মানে ছিল, ধরো আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে নিলাম, একটা কমপ্লেক্স নাম্বার একটা জ্যামিতিক বিন্দু থাকে, এটা বলছিলাম না, এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, ধর ওই যে রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস। একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা নিলাম px, y, এটা আমরা নিলাম। তাহলে ভাই মূল বিন্দুর সাথে, এদিকে দেখো, মূল বিন্দুর সাথে কোনো একটা প্রতিরূপ বিন্দুর যে দূরত্বটা থাকবে, এই দূরত্বটাকে আমরা বলি মডুলাস, এটা হচ্ছে আমাদের আর। তাহলে মডুলাস মানে কি ছিল? মডুলাস মানে ছিল কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মূল বিন্দু থেকে প্রতিরূপ বিন্দু যে দূরত্বটা আছে, মূল বিন্দুর থেকে প্রতিরূপ বিন্দু যে দূরত্বটা আছে, এটাকে বলি আমরা মডুলাস, তাই না ভাইয়া? এর মধ্যে তুমি আমাকে বলো এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা কি বলি? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে এক্স। এটা এক্স এর সমান, এটা ওয়াই এর সমান। তো এখান থেকে যদি তোমাকে আর কে বের করতে বলি, তুমি বলো আর স্কোয়ার সমান কি লেখা যায়? আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না ভাইয়া? আর স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং আর সমান লেখা যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তোমাকে যদি আজকে থেকে কখনো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস বের করতে বলি, কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি মডুলাস বের করতে বলি, কোনো একটা কমপ্লেক্স নাম্বারের যদি মডুলাস বের করতে বলি, মডুলাস সমান কি? রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কি কাল্পনিক অংশ স্কোয়ার, বাস্তব অংশ স্কোয়ার প্লাস কি কাল্পনিক অংশ স্কোয়ার। যেমন তোমাকে যদি একটা কমপ্লেক্স নাম্বার দিই, লাইক একটা কমপ্লেক্স নাম্বার দিলাম 2 + 3i, একটা কমপ্লেক্স নাম্বার দিলাম, তো এখন বললাম এখানে মডুলাস বের করো, তাহলে মডুলাস সমান কি? রুট ওভার 2 স্কোয়ার প্লাস কত? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না ভাইয়া? এটা আমাদের মডুলাসের মান, এটা আমাদের মডুলাসের মান। তো মডুলাসকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মডুলাসকে আমরা প্রকাশ করব, মডুলাসকে বেশ কয়েকটা জিনিস দিয়ে প্রকাশ করা যায়। মডুলাসকে প্রকাশ করতে পারি আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এটাকে প্রকাশ করতে পারি মড অফ জেড দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এটাকে প্রকাশ করতে পারি পরম মান সাইন জেড দিয়ে। এই তিনটা যে কোনো একটা দিয়ে মডুলাসকে প্রকাশ করা যায়। তো আজকে থেকে যদি তোমাকে মডুলাস বের করতে বলে, তাহলে মডুলাস মানে কি? মডুলাস মানে হচ্ছে রুট ওভার, ওয়াও এই পরে বাংলাদেশ নাকি জিতে গেছে, কয় গোলে? 1 গোলে। যাক আজকে আলহামদুলিল্লাহ লাস্টে বেঁচে গেছে। তাইলে দেখো, হ্যাঁ তো দেখো দোয়া করছি তো, মনে মনে অনেক দোয়া করতেছে বাংলাদেশের জন্য। এই জন্য দেখো
ক্লাস নিচ্ছি এখানে, বাট মনে পড়ে আসে আসলে বাংলাদেশের খেলায়, তোমাদেরও সেম না। দেখো যদি মডুলাস বের করতে বলি, তাহলে মডুলাস মানে কি? মডুলাস মানে হচ্ছে রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কি কাল্পনিক অংশ স্কোয়ার। এটা দিয়ে আমরা যে কোনো মডুলাস বের করতে পারবো। যেমন তোমাকে যদি বলি বাই -2 -3i, এটার মডুলাস কত? আর সমান কত? রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কি কাল্পনিক অংশ স্কোয়ার। তাহলে রুট ওভার 4 + 9 ইকুয়ালস টু কত আসবে? রুট ওভার 13 আসবে। এটা আমাদের অ্যান্সার। কথাই বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে? তাহলে মডুলাস বের করব যে কোনো কিছুর রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ স্কোয়ার দিয়ে, এটা বের করতে পারবো। তো আমরা আসলে এই টপিকটা ইম্পর্টেন্ট আর্গুমেন্টের জন্য, মডুলাসের জন্য না। ঠিক আছে? আমরা মডুলাস সবাই বের করতে পারবো, বাট আর্গুমেন্ট নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো, এদিকে দেখো, আর্গুমেন্ট নিয়ে যখন কথাবার্তা বলবো, আমাদের আর্গুমেন্ট আছে 3 ধরনের। আর্গুমেন্ট আছে 3 ধরনের। একটা আছে আমাদের কাছে মুখ্য আর্গুমেন্ট, একটা আছে আমাদের কাছে সাধারণ আর্গুমেন্ট, একটা আছে আমাদের কাছে স্পেশাল আর্গুমেন্ট। এটাকে বলি আমরা স্পেশাল আর্গুমেন্ট। একটা আছে মুখ্য, একটা আছে সাধারণ, আর একটা আছে আমাদের স্পেশাল। 3 ধরনের আর্গুমেন্ট আমাদের কাছে আছে, মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট, স্পেশাল আর্গুমেন্ট। তো আমি 3টা আর্গুমেন্ট নিয়ে কথাবার্তা বলি। প্রথমে আসো ভাইয়া, মুখ্য আর্গুমেন্ট এই জিনিসটা আসলে কি? ঠিক আছে, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, এটা লিখে রাখো সবাই, মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের রেঞ্জ আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, মানে নির্দিষ্টের মধ্যে হবে, এটার জন্য রেঞ্জ আছে। বাট সাধারণ আর্গুমেন্টের কোনো রেঞ্জ নাই, এটার জন্য কোনো রেঞ্জ নাই। মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে রেঞ্জ আছে, আর সাধারণ আর্গুমেন্ট মানে হচ্ছে রেঞ্জ নাই। সাধারণ আর্গুমেন্ট মানে হচ্ছে রেঞ্জ নাই। ঠিক আছে? তো মুখ্য আর্গুমেন্ট যখন আমরা বের করব, মুখ্য আর্গুমেন্টের মান অলওয়েজ -π থেকে π পর্যন্ত হবে। এখানে তোমরা একটা জিনিস তোমরা খেয়াল করবা, সেটা হচ্ছে আমি যখন মুখ্য আর্গুমেন্টটা লিখছি, আমি এখানে একটাতে ইকুয়াল দিছি, একটাতে কিন্তু ইকুয়াল দিই নাই। একটাতে ইকুয়াল দিছি, একটাতে ইকুয়াল দিই নাই। এইটা এমসিকিউ তো অনেক বেশি আসে, একটাতে ইকুয়াল দিছি, একটাতে ইকুয়াল দিই নাই। এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, এইটা অথবা তুমি এটাকে লিখতে পারো, এইটা অথবা -π থেকে π পর্যন্ত, এটাও তুমি লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। হয় তুমি এটা লিখবা অথবা এটা লিখবা। ইকুয়াল কিন্তু যে কোনো একটাতে থাকবে, ইকুয়াল কিন্তু দুইটাতে থাকবে না, হয় পায়ের সাথে থাকবে, না হয় -π-এর সাথে থাকবে, হয় -π না হয় π, যে কোনো একজনের সাথে থাকবে। ঠিক আছে? তো মুখ্য আর্গুমেন্ট যখন আমি বের করব, মুখ্য আর্গুমেন্টের রেঞ্জ হবে -π থেকে π পর্যন্ত, অর্থাৎ -180 থেকে +180 পর্যন্ত। আচ্ছা ভাই, আপনি মোনাজাত করে ফেলতেছেন, বাট নামাজ তো আগে পড়েন নাই, তাই না? মানে আমরা হচ্ছে আর্গুমেন্টে, মুখ্য আর্গুমেন্টে চলে গেছি, বাট আর্গুমেন্ট কি জিনিস এটা তো এখনো বলি নাই। আর্গুমেন্ট জিনিসটা কি? আর্গুমেন্ট মানে হচ্ছে, দেখো আমরা যে কমপ্লেক্স নাম্বার নিছিলাম, এটা যদি পি বিন্দু হয়, তাহলে একটা কমপ্লেক্স নাম্বারে মূল বিন্দুর সাথে যেটা তৈরি করছে, এটাকে আমরা মডুলাস বলতাম, তাই না? ওই যে মডুলাস বলতাম। তাহলে মডুলাসটা এক্স অক্ষের পজিটিভের সাথে যে কোণটা তৈরি করে, এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে যে কোণটা তৈরি করে, এটাকে বলি আমরা আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট জিনিসটা কি ছিল? এক্স অক্ষের পজিটিভের সাথে যে কোণটা তৈরি করে, এটাকে বলি আমরা আর্গুমেন্ট। ঠিক আছে? এখন দেখো, যখন তুমি মুখ্য আর্গুমেন্ট বের করতে যাবা, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, আর্গুমেন্ট জিনিসটা চতুর্ভাগের উপর নির্ভর করে। এটা চতুর্ভাগের উপর ডিপেন্ড করে, চতুর্ভাগের উপর নির্ভরশীল। আর্গুমেন্ট চতুর্ভাগের উপর নির্ভরশীল, বাট মডুলাস কখনো চতুর্ভাগের উপর নির্ভরশীল নয়। আর্গুমেন্ট চতুর্ভাগের উপর নির্ভর করবে, বাট মডুলাস কখনো চতুর্ভাগের উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে? দেখো, যখন আমি মুখ্য আর্গুমেন্ট বের করব, মুখ্য আর্গুমেন্ট এটা তোমরা সবাই জানো, তাই না? ওই যে তোমার ধরো চারটা চতুর্ভাগ আছে, একটা আছে হচ্ছে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে আর্গুমেন্ট সমান কি? tan ইনভার্স মডুলাস y/x ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, আর্গুমেন্ট সমান কি? আর্গুমেন্ট সমান হচ্ছে π - tan ইনভার্স মডুলাস y/x। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে কত? এই যে -π প্লাস tan ইনভার্স মডুলাস y/x, তাই না ভাইয়া? ওই যে যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে। আর যদি তোমার ফোর্থে থাকে, তোমরা বলে দাও, ফোর্থে থাকলে কত ভাইয়া? ফোর্থে থাকলে হচ্ছে -tan ইনভার্স মডুলাস y/x, তাই না ভাইয়া? তাহলে দেখো, যখন তোমাকে মুখ্য আর্গুমেন্ট বের করতে বলবে,
সো মুখ্য আর্গুমেন্ট বের করার সময় যদি কোনো কমপ্লেক্স নাম্বার ফার্স্ট কোঅর্ডিনেটে হয় তাহলে tan ইনভার্স মডুলাস y/x, একটু আমার সাথে বলো, ফার্স্ট কোঅর্ডিনেটে হলে কত tan ইনভার্স মডুলাস y/x, সেকেন্ড কোঅর্ডিনেটে হলে কত পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, থার্ড কোঅর্ডিনেটে হলে কত মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x, আর ফোর্থ কোঅর্ডিনেটে হলে কত মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। এটা কখন? এটা হচ্ছে যখন মুখ্য আর্গুমেন্ট বের করতে বলবে, সো এখানে একটা স্পেশাল নোট লিখে রাখবা সবাই, স্পেশাল নোট, একটা নোট লিখে রাখবা। নোটটা হচ্ছে প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে, এটা লিখে রাখো সবাই। প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে তাহলে সবসময় মুখ্য আর্গুমেন্ট বের করব। মুখ্য আর্গুমেন্ট বের করব। প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে সবসময় মুখ্য আর্গুমেন্ট বের করব। তাহলে ভাইয়া একটা জিনিস আবার বলতেছি, দেখো মুখ্য আর্গুমেন্ট এই জিনিসটা আমরা সবাই বের করতে পারবো, তাই না? প্রশ্নে যদি উল্লেখ করা না থাকে তাহলে সবসময় কি বের করবো? মুখ্য আর্গুমেন্ট বের করবো। যেমন কয়েকটা ম্যাথ করাই, তাহলে আমাদের মুখ্য আর্গুমেন্ট কাহিনী শেষ। একটু আমাকে বলো, তোমার কাছে এখন দেওয়া আছে 1 + √3i, তুমি আমাকে বলো 1 + √3i এর আর্গুমেন্ট কত? এটা কোন কোঅর্ডিনেটে পড়ে? এটা ফার্স্ট কোঅর্ডিনেটে পড়ে। তাহলে যদি থিটা ইকুয়ালস টু বের করি, x পজিটিভ y পজিটিভ, তাহলে থিটা সমান কত? tan ইনভার্স প্রথম চতুর্ভাগে না মডুলাস y/x, তাহলে √3/1। tan ইনভার্স √3 এর মান কত বলো? tan ইনভার্স √3 এর মান কত? tan ইনভার্স √3 এর মান হচ্ছে π/3। তাহলে এটা আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট π/3। আর্গুমেন্ট মানে মুখ্য আর্গুমেন্ট বলছি, এই যে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতেছি আমরা। এরপরে -1 + √3i, এটা বলো তুমি, -1 + √3i, ভাইয়া x এর মান কত? -1, y এর মান কত? y এর মান √3। দেখি এটা একটু তোমরা বলো তো ভাইয়া, এটা কত হবে? -1 + √3i, এটা কত হবে একটু তোমরা বলো। -1 + √3i, এটা কত হবে? এই যে -1 + √3i কোন চতুর্ভাগে? সেকেন্ড চতুর্ভাগে না? তো সেকেন্ড চতুর্ভাগে যদি হয় তাহলে সেকেন্ড চতুর্ভাগে কত? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, √3 কত? -1। তাহলে কত আসছে? পাই মাইনাস tan ইনভার্স √3 আসছে, এই যে পাই মাইনাস tan ইনভার্স √3, তাহলে পাই মাইনাস π/3, তাহলে কত আসছে? 2π/3 আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, এটার জন্য 2π/3, তাই না ভাইয়া? ওকে। এরপরে কখনো যদি তোমার কাছে এই ধরনের জিনিসপত্র থাকে, দেখো এই ধরনের জিনিসপত্র যদি থাকে, ধরো 4 + 3i তোমার কাছে এটা আছে, এখন বললো এটার জন্য আর্গুমেন্ট বের করো। থিটা সমান কত? ফার্স্ট কোঅর্ডিনেটে না, তাহলে tan ইনভার্স মডুলাস y/x 3/4। ভাইয়া আগে তো আমার মানগুলো সুন্দর মান জানা ছিল, যেমন 60 ডিগ্রি জানা ছিল, এখান থেকে ধরো তোমার 120 ডিগ্রি জানা ছিল, বাট এখানে সুন্দর কোনো মান জানা আছে? সুন্দর কোনো মান জানা নাই। তো এটাকে তুমি এইভাবে রেখে দাও, এইভাবে রেখে দিলে হয়ে যাবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তো আজকে থেকে আশা করতেছি মুখ্য আর্গুমেন্ট বের করাতে কার কোনো ঝামেলা হবে না, এই জিনিসটা তোমরা অলরেডি জানো, তাই না ভাইয়া? ওকে, এবার আসো, সেটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট। এখন সবাই একটু হচ্ছে ভালো মতো মনোযোগ দাও। সাধারণ আর্গুমেন্ট এই কনসেপ্টটা রিসেন্টলি অনেক বেশি আসে এমসিকিউতে প্লাস ক প্রশ্নে, এটা অনেক বেশি আসে। সাধারণ আর্গুমেন্ট জিনিসটা কি একটু করে বোঝাই তোমাকে একটু করে বোঝাই। দেখো আমি যখন তোমাকে আর্গুমেন্টের কথা বলছিলাম, একটু মনে আছে কিনা একটু বলো তো ভাই আমাকে, একটু বলো। আর্গুমেন্ট যখন বলছিলাম, এটা ছিল আমার একটা কমপ্লেক্স নাম্বার, ধরো px, y একটা কমপ্লেক্স নাম্বার আমার কাছে ছিল। তো এটা ছিল মূল বিন্দু, তো মূল বিন্দুর সাথে আমরা এটাকে যোগ করে দিলাম। এই কোণটা ছিল আমাদের টিটা, এটা ছিল আমাদের টিটা, তাই না? টিটা। তো দেখো এই টিটা যখন আমরা নিচ্ছি, এটা আমাদের মুখ্য আর্গুমেন্ট, তাহলে টিটা হচ্ছে এখানে কি? টিটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট, টিটা হচ্ছে মুখ্য, তাই না ভাইয়া? এখন আর্গুমেন্ট মানে ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখন কেউ যদি চাই সে এই টিটাকে নিবে না, সে চাইতেছে এই টিটাকে না নিয়ে সে অ্যাঙ্গেলটা নিবে এইভাবে। দেখো সে ফুল 2π কোণ ঘুরছে প্লাস টিটাকে নিছে, অর্থাৎ এখানে টিটা যেমন আমার কাছে আর্গুমেন্ট, 2π + টিটা এটাও আর্গুমেন্ট। দেখো দুইটাই কার সাথে কোণ? এক্স অক্ষের পজিটিভের সাথে কোণ। এখন আরেকজন চাইতেছে সে এভাবে নিবে না, সে নিবে হচ্ছে এইভাবে, নিবে এইভাবে। একবার ঘুরলো, দুইবার ঘুরলো,
আরও গুণলো, তাহলে কত হচ্ছে ভাইয়া 4 পাই প্লাস টিটা, 4 পাই প্লাস টিটা, এটাও আমার কাছে আর্গুমেন্ট, তাই না ভাইয়া, এটাও আমার কাছে আর্গুমেন্ট। এরপরে কেউ যদি চাই সে আরও ঘুরবে, কেউ যদি চায় আরও ঘুরবে, তাহলে দেখো একবার ঘুরলো, দুইবার ঘুরলো, তিনবার ঘুরলো, ঠিক আছে, প্লাস টিটা, তাহলে 6 পাই প্লাস টিটা, এটাও আমার কাছে কি, এটাও আমার কাছে আর্গুমেন্ট, ঠিক আছে। এভাবে চাইলে আমি অনেকগুলো নিতে পারি। সো তোমাকে যদি আমি নর্মালি জিজ্ঞেস করি, কাউকে যদি জিজ্ঞেস করি একটা কমপ্লেক্স নাম্বারের জন্য কয়টা আর্গুমেন্ট পসিবল, কয়টা আর্গুমেন্ট সম্ভব, তুমি কি বলবা? তুমি বলবা অসংখ্য আর্গুমেন্ট সম্ভব, কারণ আমি ইচ্ছে মতো ঘুরতে পারবো, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ইচ্ছে মতো ঘুরতে পারবো। সো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আর্গুমেন্টের সংখ্যা কত, আর্গুমেন্টের সংখ্যা হচ্ছে অসীম। আর্গুমেন্টের সংখ্যা কি? আর্গুমেন্টের সংখ্যা অসীম। তো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া আর্গুমেন্টের সংখ্যা কত, আর্গুমেন্টের সংখ্যা কত, আর্গুমেন্টের সংখ্যা হচ্ছে অসীম। আর্গুমেন্টের সংখ্যা কত? আর্গুমেন্টের সংখ্যা হচ্ছে অসীম। যদি জিজ্ঞেস করি মুখ্য আর্গুমেন্টের সংখ্যা কত, মুখ্য আর্গুমেন্টের সংখ্যা কত, মুখ্য আর্গুমেন্টের সংখ্যা একটা, কয়টা? একটা। মুখ্য আর্গুমেন্টের সংখ্যা একটা, বাট তোমাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া এমনি আর্গুমেন্টের সংখ্যা কত, আর্গুমেন্ট সংখ্যা কিন্তু অসীম, তাই না? আচ্ছা দেখো, সো এখান থেকে যে আর্গুমেন্টগুলো আসতেছে এই আর্গুমেন্টগুলোকে আমি এইভাবে লিখতে পারি না চাইলে, যেমন টিটা যেটা আছে এটাকে লিখতে পারি 2 × 0, 0 পাই প্লাস টিটা, এটা লেখা যাবে। এখানে যেটা আসছে এটাকে লেখা যাবে 2 × 1 পাই প্লাস টিটা। এখানে যেটা আসছে এটাকে লেখা যাবে দেখো 2 × 2 পাই প্লাস টিটা, এভাবে লেখা যাবে। তার মানে তুমি কি একটা জিনিস বুঝতেছো, সেটা হচ্ছে ভাই আমরা এখানে আসলে কি যোগ করতেছি, এখানে আমরা হচ্ছে একটা সংখ্যা আছে এই যে 0, 1, তারপর হচ্ছে 2, এরপরটা হচ্ছে 3, এরপরটা তো কত 3। তাহলে টিটা ছিল আমার কাছে এখানে মুখ্য আর্গুমেন্ট, টিটা ছিল কি, টিটা ছিল আমার কাছে মুখ্য আর্গুমেন্ট। তাহলে কোনো কিছুর যখন আমরা সাধারণ আর্গুমেন্ট বের করতেছি, সাধারণ আর্গুমেন্ট বের করলে তাহলে দেখো আমাদের কি হবে, এই জিনিসটা মাথায় রাখবা অলওয়েজ। আমি যখন তোমার কাছে কোনো কিছু সাধারণ আর্গুমেন্ট চাইবো, তাহলে দেখো সাধারণ আর্গুমেন্ট সমান কি, তুমি এখান থেকে কি যোগ করতেছো, 2 × 0 পাই যোগ করতেছো, এখানে 2 × 1 পাই যোগ করতেছো, 2 × 2 পাই যোগ করতেছো, এরপরটা 2 × 3 পাই যোগ করতেছো। অর্থাৎ মুখ্য আর্গুমেন্টের সাথে যদি আমরা 2n পাই যোগ করে দিই, 2n পাই, n এর মান যে কোনো কিছু হইতে পারবে, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারবে, যে কোনো পূর্ণ সংখ্যা, n belongs to z। তাহলে কখনো যদি আমি মুখ্য আর্গুমেন্টের সাথে যদি কখনো 2n পাইকে যোগ করে দিই, মুখ্য আর্গুমেন্টের সাথে কখনো 2n পাইকে যোগ করে দিই, এটাকে বলি আমরা সাধারণ আর্গুমেন্ট। এটাকে আমরা কি বলি, সাধারণ আর্গুমেন্ট বলি। তাহলে আবার বলছি ভাইয়া, মুখ্য আর্গুমেন্টের সাথে কখনো যদি আমরা 2n পাইকে যোগ করে দিই, এটাকে বলি আমরা সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পেরেছো তোমরা? ওকে। তো যেমন আমি তোমাকে বলছিলাম, দেখো আমি তোমাকে এখানে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম 1 + √3i এর সাধারণ আর্গুমেন্ট কত, এটা তোমাকে বলছিলাম। তাহলে 1 + √3i এর তোমাকে যদি বলি মুখ্য আর্গুমেন্ট কত, মুখ্য আর্গুমেন্ট কত আসবে ভাইয়া ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এখান থেকে মুখ্য আর্গুমেন্ট আসবে π/3, তাই না? তো যখনই তোমাকে আমি বলবো এটা সাধারণ আর্গুমেন্টটা কত, তাহলে কি করবা, 2n পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট, তাহলে 2n পাই প্লাস π/3, এটা হচ্ছে আমাদের সাধারণ আর্গুমেন্ট, এটা আমাদের সাধারণ আর্গুমেন্ট। কথা কি বুঝছো তোমরা? কথা বোঝা গেছে? ওকে। আচ্ছা, একজন একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে এই কোয়েশ্চেন আমার খুব পছন্দ হয়েছে ওর কোয়েশ্চনটা, এটা একটু আমি অ্যান্সার দিই, ঠিক আছে? কমেন্টের আসলে অ্যান্সার দেওয়ার তো সময় থাকে না লাইভ ক্লাসে, তাও এটা একটু অ্যান্সার দিই। একজন জিজ্ঞেস করছে ভাই এইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই যে ARG of Z এবং ARG of Z, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ঠিক আছে? এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? তোমাদের জন্য যদি বলি, দেখো ইন্টার লেভেল পর্যন্ত এটার কোনো পার্থক্য নাই। এসএসসিতে দুইটা সেম ভাবে ইউজ করে, এসএসসিতে বলতেছি, ছোট ভাবতেছি তোমাদের, এসএসসি পর্যন্ত দুইটা জিনিস সেম, ঠিক আছে, সেম ভাবে ইউজ করে। বাট তুমি যখন কমপ্লেক্স নাম্বার নিয়ে পরে পড়বা, যেমন আমাদের একটা সিএসসিতে একটা কোর্স ছিল তোমার কমপ্লেক্স নাম্বারের উপর, একটা কোর্স ছিল ল্যাব প্লাস কমপ্লেক্স নাম্বার একসাথে ছিল। তো ওই কোর্সে আমরা একটা জিনিস শিখছি, বড় হাতের ARG যখন থাকবে এটা মানে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, এটা মানে হচ্ছে মুখ্য। ছোট হাতের এ যখন থাকবে এটা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে সাধারণ। আমি আবার বলতেছি তোমাদের, এইচএসসি পর্যন্ত দুইটা জিনিসকে যদিও বা সেম ভাবে ইউজ করা হয়, বাট তুমি যখন একটু বড় হবা, যখন তুমি কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু ঘাটাঘাটি করবা, বড় হাতের এ যেটা আছে এটা মানে হচ্ছে মুখ্য, আর ছোট হাতের এ যেটা আছে এটা মানে হচ্ছে তোমার সাধারণ, এটা মানে হচ্ছে সাধারণ।
কথা কি বোঝা গেছে? তো আশা করি তুমি তোমার অ্যান্সারটা পাইছো। দেখো এরপর আসো স্পেশাল আর্গুমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলি। ভাইয়া স্পেশাল আর্গুমেন্ট মানে কি একটু আমাকে বলো তো তুমি, স্পেশাল আর্গুমেন্ট মানে কি? ধরো তোমাকে তো আমি চতুর্ভাগেরটা দেখাইলাম মুখ্য আর্গুমেন্টের জন্য, তাই না? সাধারণ আর্গুমেন্টও দেখাইলাম। এখন তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিল, যে কমপ্লেক্স নাম্বারগুলো ধরো হয় এক্স অক্ষের এখানে অবস্থিত, না হয় ওয়াই অক্ষের উপরে অবস্থিত, না হয় এক্স অক্ষের নেগেটিভ সাইডে অবস্থিত, অথবা ওয়াই অক্ষের নিচে অবস্থিত। যদি কখনো এই ধরনের কমপ্লেক্স নাম্বার আমার কাছে থাকে, এক্স অক্ষের পজিটিভ সাইড, ওয়াই অক্ষের পজিটিভ সাইড, এক্স অক্ষের নেগেটিভ সাইড, ওয়াই অক্ষের নেগেটিভ সাইড, এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলি, এই ধরনের বিন্দুগুলোকে আমরা বলি অক্ষের উপরে বিন্দু। তাহলে স্পেশাল আর্গুমেন্টটা আসবে অক্ষের উপরে বিন্দুর জন্য, এটা আসবে অক্ষের উপরে বিন্দুর জন্য। তাহলে স্পেশাল আর্গুমেন্টটা আসবে কার জন্য ভাইয়া? স্পেশাল আর্গুমেন্টটা আসবে অক্ষের উপরে বিন্দুর জন্য আসবে। স্পেশাল আর্গুমেন্ট আসবে অক্ষের উপরে বিন্দুর জন্য। সো যদি দেখো এক্স অক্ষের, আমরা দেখো আর্গুমেন্ট হিসেব করে অলওয়েজ এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে না, তো যদি এক্স অক্ষের পজিটিভ সাইডে থাকে কোনো একটা বিন্দু, এক্স অক্ষের পজিটিভ সাইডে যদি থাকে, এটার জন্য টিটা ইকুয়ালস টু জিরো, টিটা ইকুয়ালস টু জিরো। যদি এক্স অক্ষের নেগেটিভ সাইডে থাকে, নেগেটিভ সাইডে থাকে, এটার জন্য অলওয়েজ পাই, অলওয়েজ কত? অলওয়েজ পাই, এটা ফিক্সড। যদি এক্স অক্ষের উপরে থাকে, এক্স অক্ষের যদি উপরে থাকে, এটার জন্য টিটা ইকুয়ালস টু হচ্ছে π/2, এটা অলওয়েজ ফিক্সড। যদি এক্স অক্ষের ওয়াই অক্ষের নিচের দিকে থাকে, এটার জন্য আর্গুমেন্টটা অলওয়েজ ফিক্সড, সেটা হচ্ছে -π/2, সেটা কত? -π/2, এগুলো কিন্তু ফিক্সড। তাহলে স্পেশাল আর্গুমেন্ট যদি তোমাকে বলি, স্পেশাল আর্গুমেন্টগুলো কিন্তু ফিক্সড। একটা হচ্ছে ভাইয়া যদি এক্স অক্ষের পজিটিভ সাইডে যদি থাকে, টিটা ইকুয়ালস টু জিরো, এক্স অক্ষের নেগেটিভ সাইডে যদি থাকে, টিটা ইকুয়ালস টু অলওয়েজ পাই, ওয়াই অক্ষের উপরে যদি থাকে, টিটা ইকুয়ালস টু π/2, আর ওয়াই অক্ষের নিচে যদি থাকে, টিটা ইকুয়ালস টু -π/2। কথা কি বোঝা গেছে? এই চারটা আর্গুমেন্টকে আমরা বলি স্পেশাল আর্গুমেন্ট। এখান থেকে আমি ভেরি স্পেশাল একটা প্রবলেম করাবো স্পেশাল আর্গুমেন্ট থেকে। সবাই এটা একটু বলো আমাকে, ঠিক আছে? এখানে একটা প্রবলেম দিছে, দেখো মজার কিছু প্রশ্ন, ঠিক আছে? সবাই এই প্রবলেমটা একটু করতে পারবা? একটু আমাকে বলো তো। তোমাকে বলছে কি, আমি প্রবলেমটা একটু বলে দিই। এটা চিটাং কলেজে হচ্ছে রিসেন্টলি প্রি টেস্টে বলতেছি, ফার্স্ট ইয়ার ফাইনাল আসছিল, ফার্স্ট ইয়ার ফাইনাল না সরি রিসেন্টলি একটা পরীক্ষা আসছিল, ঠিক আছে? এই যে একটা তোমার হচ্ছে কি বলে ওদের ক্লাস টেস্ট নাই কি, ক্লাস টেস্ট আসছিল। তো এখানে বলছে কি e-π এর সাধারণ আর্গুমেন্ট কত, e-π এর জন্য সাধারণ আর্গুমেন্টটা কত, এটা বের করতে বলছে তোমাকে। তাহলে e-π এর সাধারণ আর্গুমেন্টটা কত হবে তুমি আমাকে বলো। e-π এর সাধারণ আর্গুমেন্টটা কত হবে তোমার কি মনে হয়? e-π এর সাধারণ আর্গুমেন্টটা কত? দেখো একটা জিনিস দেখো ভাইয়া, এর মানটা কত? এর মানটা হচ্ছে 2.71 সামথিং, একটা মান 2.71 সামথিং, মাইনাস থেকে বাদ দিচ্ছি কাকে? পাইকে, 3.1416, একটা মানকে বাদ দিচ্ছি। তো এখান থেকে বাদ দেওয়ার পরে আমার যে রেজাল্টটা আসতেছে, রেজাল্টটা একটা কি নেগেটিভ নাম্বার না? একটা নেগেটিভ নাম্বার না ভাইয়া? একটা নেগেটিভ নাম্বার কিনা? এটা ঋণাত্মক সংখ্যা না? এটা ঋণাত্মক সংখ্যা। তাহলে এখান থেকে নেগেটিভ নাম্বার যেহেতু পাইছি, তার মানে এই সংখ্যাটার অবস্থান হচ্ছে আমাদের এই জায়গায়। এই সংখ্যাটার অবস্থান হচ্ছে কোথায়? এই সংখ্যাটার অবস্থান হচ্ছে আমার এই জায়গায়, তাই না ভাইয়া? এক্স অক্ষের নেগেটিভ সাইডে, এক্স অক্ষের নেগেটিভ সাইডে বিন্দুর জন্য তোমাকে বলছিলাম একটু আগে ভাইয়া মুখ্য আর্গুমেন্টটা কত? মুখ্য আর্গুমেন্টটা হচ্ছে +π। মুখ্য আর্গুমেন্টটা কত? +π। সো তোমাকে যদি বলি এটা সাধারণ আর্গুমেন্টটা কত, তাহলে তুমি কি বলবা? এটা সাধারণ আর্গুমেন্টটা হচ্ছে আমার কাছে 2nπ + π, 2nπ + π আসবে, ঠিক আছে? 2nπ + π, এটা হচ্ছে এটা সাধারণ আর্গুমেন্ট। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পেরেছো তোমরা? বোঝা গেছে? ওকে, তাহলে 2nπ + π হবে। ক্লাস কি বেশি লিঙ্ক দিয়ে যাচ্ছে? আর একটু আছে, তোমাকে বেশি কষ্ট দিব না, আর একটু কষ্ট দিব, ঠিক আছে? আর বেশিক্ষণ না, অল্প। দেখো তো এরপর আসো, আচ্ছা কেউ আমাকে বলো তো দেখি, কেউ আমাকে বলো, এটা তোমরা কমেন্ট করে জানাও, -3i এর আর্গুমেন্টটা কত? -3i এর আর্গুমেন্টটা কত? এটা যে পারবা, এই প্রবলেমটা যে পারবা, এই ক্লাসটা যখন এই কোয়েশনে যে পারবা তার জন্য আমার পক্ষ থেকে থাকছে একটি কেয়া বল সাবান, ঠিক আছে? এটা যে পারবা আমার পক্ষ থেকে থাকবে একটা কেয়া বল সাবান, ঠিক আছে? -3i এর আর্গুমেন্টটা কত? আর্গুমেন্টটা কত বলো? -3i এর আর্গুমেন্টটা কত হবে? সবাই একটু কমেন্ট করে জানো, -3i এর আর্গুমেন্টটা কত? দেখি একটু বলো, -3i এর আর্গুমেন্টটা কত হবে?
এত কিছু করার পর যদি ভাই এটা না পারস তাহলে কিন্তু মানিজ্যত থাকবে না। -3 এর আর্গুমেন্টটা কত? বলো। -3 এর আর্গুমেন্টটা কত হবে? হে পাগলা, আদিত্যধর ইনফিনিটি বলে, তোরে আমি মারি হচ্ছে অসীম বানাই দিব। কি বলে ইনফিনিটি? সি সি, কি হস তুই এগেন আদিত্যধর, কি বলে মানে ইনফিনিটি? না না, ইনফিনিটি না, এমডি কাশেম বলছে -π/2। আর কেউ দুইটা অ্যান্সার পাইছে, একটা হচ্ছে ইনফিনিটি, একটা হচ্ছে -π/2। কোনটা হবে বলো? কোনটা হবে তোমরা বলো। এমডি মাহির -90 ডিগ্রি। দেখো, তো তোমাদেরকে একটা কথা বলছিলাম না ভাইয়া, এই যে -3π না, -3π মানে কি তুমি বলো আমাকে? ওয়াই একের নিচের দিকে না, এই যে -3π এটা না, -3i এটা না, ওয়াই একের নিচের দিকে, ওয়াই একের নিচের দিকে। সো ওয়াই একের নিচের দিকে হইলে তোমাকে আমি কি বলছিলাম? তোমাকে বলছিলাম তাহলে এইটার আর্গুমেন্ট সমান হচ্ছে -π/2। মাইনাস কত? এটা আর্গুমেন্ট সমান হচ্ছে -π/2। ঠিক আছে, -π/2, এটা ফিক্সড। তাহলে এটা আর্গুমেন্টটা কত? এটা আর্গুমেন্ট হচ্ছে -π/2। ওয়াই একের উপর হলে π/2, এক্স অক্ষের পজিটিভ হলে 0, এক্স অক্ষের নেগেটিভ হইলে কত? পাই। ঠিক আছে, 180। আচ্ছা, এইবার আমাদের লাস্ট টাইপে আসো। আজকের লাস্ট টাইপ, এটা বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ সময় নিব না, হয়তো 5 মিনিট লাগবে। সবাই একটু 5 মিনিট একটু ধৈর্য ধরো। ঠিক আছে, জটিল সংখ্যার ফর্মে আসো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কাজের জন্য। দেখো, জটিল সংখ্যার ফর্ম আছে হচ্ছে 3টা। একটাকে বলি আমরা কার্টেশীয় ফর্ম, একটা হচ্ছে কার্টেশীয় ফর্ম, একটাকে বলি আমরা পোলার ফর্ম, একটা হচ্ছে পোলার ফর্ম, আরেকটাকে বলি আমরা অয়লার ফর্ম, আরেকটাকে বলি আমরা অয়লার ফর্ম, অয়লার ফর্ম। সো একটাকে বলি আমরা কার্টেশীয় ফর্ম, একটাকে বলি আমরা পোলার ফর্ম, আরেকটাকে বলি আমরা হচ্ছে অয়লার ফর্ম। ঠিক আছে ভাইয়া? সো কার্টেশীয় ফর্ম জিনিসটা কি? কার্টেশীয় ফর্ম মানে হচ্ছে, ধরো জেড ইকুয়ালস টু তোমার কাছে এক্স প্লাস আই ওয়াই আছে, এক্স প্লাস আই আছে, এক্স ওয়াই দিয়ে আছে। যদি এক্স ওয়াই দিয়ে থাকে, এক্স ওয়াই দিয়ে যদি থাকে, এটাকে বলি আমরা কার্টেশীয় ফর্ম। যেমন লাইক ধরো তোমাকে বললো 2 + 3i, বা তোমাকে বললো -2 - 4i। যদি তোমার কাছে এই ধরনের কোনো কমপ্লেক্স নাম্বার দেয়, এগুলাকে বলি আমরা কার্টেশীয় ফর্ম। ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াই ফর্মটি যদি কেউ থাকে, এগুলাকে বলি আমরা কার্টেশীয় ফর্ম। এরপর পোলার ফর্মে আসো। তোমরা বাচ্চাকালে একটা জিনিস পড়ছো না, পোলার স্থানাঙ্ক পড়ছো না? পোলার স্থানাঙ্ক আমরা একটা জিনিস দেখছিলাম না, এক্স সমান হচ্ছে আর কস থিটা, আর ওয়াই সমান হচ্ছে কত? ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। এটা আমরা দেখছিলাম না ভাইয়া, ওই যে পোলার স্থানাঙ্কে সরল রেখার মধ্যে, মনে আছে কিনা? এক্স ইকুয়ালস টু আর কস থিটা ইকুয়ালস টু কত? আর সাইন থিটা। এটা আমরা দেখছিলাম। তো কখনো যদি একটা কমপ্লেক্স নাম্বারকে ধরো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ছিল, আমি যদি এক্সের জায়গায় যদি আমরা আর কস থিটা বসাই দিই, এক্সের জায়গায় আর কস থিটা, আর ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা যদি আমরা বসাই দিই, তাহলে এখান থেকে একটা ফর্ম পাইলাম না? এই যে একটা ফর্ম পাইলাম না, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আই সাইন থিটা, একটা ফর্ম আমি পাইলাম না ভাইয়া? এই ফর্মটাকে বলতেছি আমরা পোলার ফর্ম। তাহলে পোলার মানে কি? পোলার মানে হচ্ছে আর এবং থিটা থাকবে, আর এবং থিটা থাকবে, অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্ট, মডুলাস এবং আর্গুমেন্ট থাকবে। এখানে আর মানে হচ্ছে মডুলাস, আর থিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। আর মানে হচ্ছে মডুলাস, আর থিটা মানে কি? থিটা মানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তো এটা হচ্ছে মডুলাস, আর এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এরপর আসো, অয়লার ফর্মটা একটু স্পেশাল। এটা তোমাদের বইতে খুব বেশি করে আহামরি আলোচনা নাই, মাঝে মাঝে আছে। দেখো, অয়লার ফর্ম জিনিসটা কি? আমরা যে পোলার ফর্মটা পাইছি, পোলার ফর্ম পাইলাম কি? জেড সমান পাইলাম আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা। এই জিনিসটা পাইলাম না ভাইয়া? তো এই জায়গায় আমার কাছে এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা আছে না, কস থিটা প্লাস আই সাইন থিটা আছে না, এই জিনিসটাকে অয়লার সাহেব বলছে এইটা সমান হচ্ছে, তুমি এখান থেকে লিখতে পারবা এইটার মান ই টু দা পাওয়ার আই থিটার সমান, ই টু দা পাওয়ার আই থিটার সমান। ঠিক আছে, ই টু দা পাওয়ার আই থিটার সমান। এটার যে মানটা আছে, এটার যে মানটা আছে, এটার মানটা হচ্ছে ই টু দা পাওয়ার আই থিটার সমান। অর্থাৎ ই টু দা পাওয়ার আই থিটা, এটা যে কথা কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা সেম কথা, এটা সেম কথা। ঠিক আছে, এটার প্রমাণ আছে, যেটাকে আমরা বলি হচ্ছে, এইটাকে আমরা একটা প্রমাণ দিয়ে করতে পারি।
ওই যে ম্যাকলরিন সিরিজ দিয়ে আমরা প্রমাণ দিয়ে করতে পারি, ঠিক আছে? এটা প্রমাণটা হচ্ছে দেখালে তোমার জটিল হয়ে যাবে, সো এটা প্রমাণটা দেখার দরকার নাই, তোমরা এটা মাথায় রাখো। আর ইন্টু ই টু দ্য পাওয়ার আইটিটা যে ফর্মেটটা আছে এটাকে বলতেছি আমরা অয়লার ফর্ম, এটাকে বলতেছি অয়লার ফর্ম, যেখানে আর মানে হচ্ছে মডুলাস আর টিটা মানে হচ্ছে আর্গুমেন্ট। টিটা মানে কি? আর্গুমেন্ট। তাহলে ভাইয়া কমপ্লেক্স নাম্বারের ফর্ম কয়টা? কমপ্লেক্স নাম্বারের ফর্ম হচ্ছে 3টা। একটা হচ্ছে কার্টেসীয় ফর্ম, পোলার ফর্ম, এটা হচ্ছে অয়লার ফর্ম। অয়লার ফর্ম, ঠিক আছে? অয়লার ফর্ম। ওকে, আচ্ছা। তো এখন তোমাকে বলছে কি, এই যে -√3 প্লাস আইকে পোলার আকারে প্রকাশ করো, পোলার আকারে প্রকাশ করো। পোলারের জন্য আমার কি দরকার? আর এবং থিটা দরকার, আর এবং থিটা দরকার, তাই না ভাইয়া? তো এখান থেকে যদি আর এর মানটা বের করি, আর সমান কি? √x² প্লাস y², তাহলে -√3² প্লাস কত? 1²। তাহলে এখান থেকে আসবে কত? √4। √4 মানে কত? 2। আর এর মান আসলো 2। আমি যদি এখান থেকে টিঠার মানটা বের করি, এটা কোন চতুর্ভাগে? এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে কত? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x, মডুলাস y/x। তাহলে এখান থেকে আসবে পাই মাইনাস tan ইনভার্স 1/√3, 1/√3 আসবে। তাহলে কত আসলো ভাইয়া? পাই মাইনাস π/6, 5π/6, 5π/6 এটা আসলো। এটা আমাদের আর্গুমেন্ট আসলো। তাহলে মডুলাস আছে, আর্গুমেন্ট আছে। এখন যদি তোমাকে বলি এটার পোলার ফর্মটা কত, এটা পোলার ফর্মটা কত, তাহলে এটা পোলার ফর্ম সমান আসবে এই যে -√3 প্লাস আই, প্লাস আই। এটা সমান আমরা এখন পোলার ফর্মে লিখতে পারি। পোলার ফর্মটা কি ছিল একটু মনে করো তো, এই যে দেখো আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা, কস টিটা প্লাস কি? আই সাইন টিটা। তো আর সমান কত ভাইয়া? আর সমান কত আসছে বলো? আর সমান আসলো 2। তাহলে 2 ইন্টু কস টিটা, তাহলে কস 5π/6 প্লাস আই সাইন 5π/6, 5π/6 এটা আসছে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বলো, কথা বোঝা গেছে কিনা? ওকে, এটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। কথা ক্লিয়ার? ওকে, এরপরে এটা একটু তোমাদেরকে আমি HW দিয়ে দিলাম, এটা তোমরা HW করবা। এই যে এটাকে পোলার আকারে প্রকাশ করো। এখান থেকে তোমরা যেটা করবা প্রথমে, এটাকে হচ্ছে এখান থেকে a প্লাস আইবিতে নিয়ে যাবা, ঠিক আছে? a প্লাস আইবিতে নিয়ে যাবা। a প্লাস আইবিতে নিয়ে যাওয়ার পরে এখান থেকে তুমি আর এর মানটা বের করবা, এখান থেকে তুমি টিটার মানটা বের করবা, দেন এটাকে তুমি পোলার আকারে প্রকাশ করবা। এই যে আর ইন্টু কস টিটা প্লাস আই সাইন টিটা, এই ফর্মেটে প্রকাশ করবা। ওই ফর্মেটটা হচ্ছে আমাদের কি? ওই ফর্মেটটা হচ্ছে আমাদের পোলার ফর্ম। ওকে, ঠিক আছে। এবার লাস্টে মনোজাত করার আগে আমাদের ক্লাসের লাস্টের দিকে আমরা চলে আসছি মোটামুটি, ঠিক আছে? লাস্টের দিকে একদম চলে আসছি। দেখো আজকের ক্লাসের আসলে অনেক কিছু তোমাদের পড়া ছিল, তো এটার জন্য আসলে ধরো তেমন আহামরি আসলে নতুন কিছু এখানে নাই। তোমাকে আমি ওই জিনিসগুলোই পড়াচ্ছি যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে, পরীক্ষায় আসবে ওইরকম কিছু। এখন একটা জিনিস মাথায় রাখবা, লাস্টের দিকে এসে আসলে তোমরা এখন 26 বেশ লাস্টের দিকে আসছো না, লাস্টের দিকে আসলে অযথা জিনিস পড়ার দাও। অযথা মানে বুঝো চিটাঙের ভাষায় অযথা মানে কি? অযথা জিনিস পড়ার দরকার নাই। তোমার টু দ্য পয়েন্ট যেটা লাগবে তুমি এটাই পড়বা। এখন তোমার কাজ হচ্ছে টু দ্য পয়েন্ট পড়া, ঠিক আছে? মাঝে মাঝে তোমার মনের শান্তির চেয়ে তোমার হচ্ছে কাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা একটা জিনিস যখন করি আমরা মনে করি আমি অনেক ডিটেলসে পড়বো, অনেক পড়বো, ঠিক আছে? তো অনেক ডিটেলসে তুমি পড়ার সময়টা তো এখন নাই, তাই না? 26 বেচে এখন তোমার কাজ করতে হবে স্মার্টলি, একটু স্মার্টলি কাজ করবা। ওয়ার্ক হার্ড বাট স্মার্টলি, ঠিক আছে? ওকে, দেখো আচ্ছা এখন হচ্ছে এখানে দেখো আমি একটা প্রশ্ন তো করাই দিলাম, মজার কিছু প্রশ্ন, এগুলো হচ্ছে মজার প্রশ্ন। তো এখানে তোমাকে দুটা জিনিস বের করতে বললাম। দেখো আই টু দ্য পাওয়ার আই, আই টু দ্য পাওয়ার মাইনাস আই, এটার মডুলাস এবং আর্গুমেন্ট কত? এটার মডুলাস এবং আর্গুমেন্ট কত? এটার মডুলাস এবং আর্গুমেন্টটা কত? আই টু দ্য পাওয়ার আই এবং আই টু দ্য পাওয়ার মাইনাস আই, এটার মডুলাস কত? এটার আর্গুমেন্ট কত? খেয়াল করো, তোমাকে বললাম এখন আই এর উপরে কি আছে? আই টু দ্য পাওয়ার আই আছে, এটার মডুলাস এবং আর্গুমেন্টটা কত? এগুলো হচ্ছে যে শোনো, এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় এখন কেউ যদি জিজ্ঞেস করো ভাই এগুলো কি পরীক্ষায় আসবে, আপনি কেন পরীক্ষার জন্য করাচ্ছে, ঠিক আছে? এগুলো করলে তোমার বেসিকটা অনেক স্ট্রং থাকবে, ঠিক আছে? এই ধরনের কিছু প্রবলেম করা উচিত। আমি বললাম না, আমি তোমাদের এই ক্লাসগুলো এমনভাবে সাজাবো যাতে তোমাদের একদম, যদিও আমরা বলছি এগুলো এফআরবি ক্লাস, বাট এখানে তোমাকে একদম বেসিক থেকে শুরু করে তোমাকে অ্যাডভান্স লেভেলে যা যা লাগবে তোমাকে সবই দিব। যেহেতু এখন আসলে কোয়েশ্চেন প্যাটার্ন একটু ডিফারেন্ট হয়েছে, তোমরা নিজেরাও জানো। 25 বেসের কী অবস্থা দেখছো, ম্যাথে কী অবস্থা দেখছো, ম্যাথে প্রায় তোমার অন এভারেজ হচ্ছে যদি ধরি, অন এভারেজ প্রায়
40% স্টুডেন্ট ফেল ম্যাথে। তো তুমি চিন্তা করো ম্যাথে কী অবস্থা। তো তুমি যদি ধর তোমার লক্ষ্যচক্কর বেসিক দিয়ে তুমি এখন পরীক্ষায় বসতে চাও, তাহলে তুমি নিশ্চিত খারাপ করবা। তো তোমার বেসিকটাও ভালো মতো থাকা লাগবে, প্র্যাকটিসটাও ভালো মতো থাকা লাগবে, এবং প্র্যাকটিসের মধ্যে আগের মতো লোতা প্রবলেমগুলো করলে হবে না, ঠিক আছে? এখন তোমাদের অ্যাডভান্স প্রবলেমগুলো একটু করে যাইতে হবে, প্রশ্নের যেহেতু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। দেখো, তো যেটা বলতেছিলাম, আই টু দ্য পাওয়ার আই এর মডুলাস এবং আর্গুমেন্টটা বের করতে বলছে। ধরো আই টু দ্য পাওয়ার আই এর মডুলাস এবং আর্গুমেন্টটা কত, এটা বের করতে বলছে। সো এই প্রবলেমগুলো আমরা সলভ করব অয়লার ফর্ম দিয়ে, ঠিক আছে? অয়লার ফর্ম দিয়ে আমি তোমাকে প্রথমে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ভাইয়া আই এর জন্য অয়লার ফর্মটা আমাদের কি হবে একটু দেখো। আই এর জন্য তোমাকে যদি আর এর মানটা বের করতে বলি, আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 0² + 1², তাহলে আর এর মানটা কত? 1। আই এর জন্য আমরা টিটা সমান কি জানি? টিটা সমান জানি হচ্ছে π/2, π/2। তো আই এর জন্য তোমাকে যদি অয়লার ফর্মের কথা বলি, তাহলে আই এর জন্য অয়লার ফর্মটা আসবে আমাদের আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই থিটা না, তাহলে 1 ইন্টু ই টু দ্য পাওয়ার কত? আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই থিটা, রাইট? তাহলে আই ইন্টু π/2 এটা আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আই এর জন্য অয়লার ফর্ম। আই এর অয়লার ফর্ম, আই এর অয়লার ফর্মটা কি? ই টু দ্য পাওয়ার আই ইন্টু π/2, তাই না ভাইয়া? আই ইন্টু কত? π/2। এটা হচ্ছে আই এর অয়লার ফর্ম। তাহলে আইকে কি লেখা যাবে? আইকে অয়লার ফর্মে লেখা যাবে ই টু দ্য পাওয়ার আই ইন্টু কত? π/2, এটা লেখা যাবে অয়লার ফর্মে। অয়লার ফর্মে এটা লেখা যাবে, অয়লার ফর্মে একটু আগে দেখাইছি তোমাকে। তো এখন দেখো, তোমাকে বলছি আমি আই টু দ্য পাওয়ার আই, এটার মডুলাস কত, এটার আর্গুমেন্ট কত, এটা তোমাকে দেখাইতে বলছে, তাই না ভাইয়া? আচ্ছা, সো আই মানে কি? আই মানে হচ্ছে ই টু দ্য পাওয়ার আই ইন্টু π/2, উপরে পাওয়ার কত আছে? আই আছে, পাওয়ার আছে কত? আই, এটা আছে। তাহলে ভাইয়া এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে হচ্ছে আমাদের, এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে ই টু দ্য পাওয়ার আই যদি গুণ করি, তাহলে I² ইন্টু π/2 এটা আসবে। তাহলে I² মানে হচ্ছে -1, তাহলে ই টু দ্য পাওয়ার -π/2 এটা আসবে। তো ই টু দ্য পাওয়ার -π/2 এর মানটা কত? এর মানটা 2.71 সামথিং না? তাহলে এই যে মানটা আমার কাছে আসছে, এই মানটা একটা পজিটিভ ভ্যালু না? বলো, এই মানটা একটা পজিটিভ ভ্যালু কিনা? এটা একটা পজিটিভ ভ্যালু না ভাইয়া? এটা পজিটিভ ভ্যালু না? এটা পজিটিভ ভ্যালু কিনা? এটা পজিটিভ ভ্যালু না? তো এখন তোমাকে বলছিল এখান থেকে মডুলাস বের করো, এখান থেকে আর্গুমেন্ট বের করো। এটার মডুলাস কত, এটার আর্গুমেন্ট কত। সো তুমি যদি এটা মডুলাসটা বের করো, দেখো সংখ্যাটা কি আসছে এখন? আই টু দ্য পাওয়ার আই, এই জিনিসটার সমান তুমি পাইছো কত? ই টু দ্য পাওয়ার -π/2, এটা তুমি পাইছো না? তো এখান থেকে যদি তুমি মডুলাস বের করো, আর সমান √ বাস্তব অংশ স্কোয়ার, এখানে বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে এটা, এই যে ই টু দ্য পাওয়ার -π/2 হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ 9 0²। তাহলে মডুলাস কত? ই টু দ্য পাওয়ার -π/2, এটা মডুলাস। আর আর্গুমেন্টের কথা যদি বলি, আর্গুমেন্টে তোমাকে বলছি উল্লেখ না থাকলে মুখ্য আর্গুমেন্ট বের করতে। আর্গুমেন্টের কথা যদি বলি, এটা কোথায় বলো তো? এটা পজিটিভ নাম্বার না? এক্স অক্ষের পজিটিভ সাইডে না? পজিটিভ সাইডে হলে টিটা সমান কত? টিটা সমান হচ্ছে 0, টিটা সমান হচ্ছে 0 রেডিয়ান দাও বা ডিগ্রি দাও, যাই দাও, তাহলে টিটা সমান কত? 0 রেডিয়ান। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝছো? কথা বোঝা গেছে? সো তোমাদের জন্য যাওয়ার আগে লাস্ট একটা প্রবলেম দিয়ে যাই, সবাই এটা একটু করে একটু দেখাবা। সেটা হচ্ছে আই টু দ্য পাওয়ার -i, এটার মডুলাস কত, এটার আর্গুমেন্ট কত? আই টু দ্য পাওয়ার -i, এটার মডুলাস কত, এটার আর্গুমেন্ট কত? কথা কি বোঝা গেছে? ঠিক আছে, সো আজকে আশা করি আর কিছু কি আছে? আজকে আর কিছু নাই, ঠিক আছে? লাস্টে যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরা সবাই জানো আমরা তোমাদের জন্য জেনএক্স FRB 26 আমরা নিয়ে আসছি, ঠিক আছে? তোমরা আমাদের উপর ভরসা রাখতে পারো ইনশাল্লাহ। তোমাদের এইচএসসিতে ভালো করানোর জন্য যা যা করা লাগবে জেনএক্সের পক্ষ থেকে আমরা ওইগুলো করবো। সো চোখ বন্ধ করে তোমরা চাইলে আমাদের FRB কোর্সটা নিতে পারো, ঠিক আছে? সবাই ভালো থাকো। তাহলে যাওয়ার আগে বলি, আজ কয়টা টাইপ পড়াইছি? 4টা টাইপ পড়াইছি, 4টা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, ঠিক আছে? টাইপ 5 থেকে টাইপ 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এটা নিয়ে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, কমপ্লেক্স আমার নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে এতটুকু থাক। আর তোমরা যে নোটগুলো করছো, নোটগুলো একটু সবাই কষ্ট করে আমাদের যে জেনএক্সের গ্রুপটা আছে, জেনএক্সের একটা গ্রুপ আছে, জেনএক্সের গ্রুপে আপলোড করে দিবা আমাদের নোট, তোমাদের নোটগুলো। কথা বুঝতে পারছো? ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত। ক্লাস কেমন হয়েছে তো আমি জানি না, আসলে আমি তো ক্লাস নিছি একটা না, ঠিক আছে? কথা বলছি কম, তোমাদের সাথে কথা খুব বেশি হয় নাই, কারণ আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ছিল। এখন প্রথম ক্লাসে যদি বক করি, আসলে তোমরা পরে দেখবো হচ্ছে গালালি করা শুরু করছো, সেই জন্য কথাবার্তা বলি নাই, একটু পড়াইছি, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে কথাবার্তা হবে। সবাই ভালো থাকো। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।